আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারের টপিক হচ্ছে ম্যানেজিং ইনফ্রাস্ট্রাকচার উইথ আইএস। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা কি আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হয়, বা ম্যানুয়াল সার্ভার, নেটওয়ার্ক এবং অন্যান্য রিসোর্সেস কনফিগার করতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে? তার জন্যই আমরা আজকে নিয়ে এসেছি আইএসসি দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের উপর একটি ওয়েবিনার। আমাদের আজকে ক্লাউড বেস এবং এআই এর যুগে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের জন্য আইএসসি খুবই গুরুত্বপূর্ণ, এবং আইএসসি দিয়ে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারের কোড হিসেবে ম্যানেজ করতে পারবেন, যা অটোমেশন, ভার্সন কন্ট্রোল বা ফাস্ট ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। এবং আমাদের আজকে কিছু জনপ্রিয় টুলস যেরকম টেরাফর্ম, অ্যানসিবল নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজকে আমাদের ওয়েবিনারটা। আমাদের আজকে ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রিজওয়ানুল হক রাতুল ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর অপটিমাইজলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আমি আমাদের লার্নার্স এর উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন, এবং আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন করা হবে। আপনারা চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন্স গুলো করতে পারবেন। এবং তাছাড়া আমাদের তরফ থেকে এতটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট আবার কথা বলবো। আমি এখন রাতুল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। রাতুল ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি রিজওয়ানুল হক রাতুল। আমি কারেন্টলি অপটিমাইজলি ঢাকা টিমে কাজ করি, ডেভঅপস টিম বা ইনফ্রা টিম যেটাকে বলে, আমি ওই টিমের একজন মেম্বার। তো আজকে আমাদের যে ওয়েবিনার ওর যে সেশন, এটা মোস্টলি কভার করবে কি যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, এই জিনিসটা। তো আসলে এত শর্ট একটা ওয়েবিনারের থেকে আমি যদি আমার টাইমস ওয়ার্ডস নলেজ যদি আমি গেইন করতে চাই, আমার কাছে যেটা মনে হয় যে কিছু আহ, মানে আমরা অবজেক্টিভ সেট করে নিই যে আজকে এটা লেটস এটা 1 ঘন্টার একটা ওয়েবিনার হবে। তো 1 ঘন্টা পরে আমরা কি কি অ্যাচিভ করব বা কি কি আমাদের ক্লিয়ার হওয়া উচিত, কারণ এটা এত বড় একটা টপিক, যথেষ্ট লেয়ারিং, অনেক ওপিনিয়ন, অনেক ডিসকাশন আছে। তো আজকে আমরা যেটা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে ফার্স্ট আইএসি বা ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড জিনিসটা কি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টিভ আজকের জন্য, যে জিনিসটা কি এটা আমরা জানবো। আর এরপরে সেকেন্ড এই অবজেক্টিভ আমাদের সেটা হচ্ছে যে এটা আমরা এটার বেনিফিট গুলো কি, মানে মানুষজন এটা কেন ইউজ করতেছে। থার্ড যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে আমি ধরে নিলাম যে আপনাদের কারো আইএসির এক্সপিরিয়েন্স নাই, এখানে একটা বিগিনার থেকে ফোকাসড একটা কোর্স অর ওয়েবিনার হবে আজকে। তো আমি ধরে নিলাম যে আপনাদের কারোই এখন এক্সিস্টিং টিমে বা আপনারা ওভাবে হেভিলি আইএসি প্রিন্সিপালস বা ফিলোসফি ইউজ করতেছেন না। তো থার্ড আমাদের যে অবজেক্টিভটা সেটা হচ্ছে যে আমি মানে আপনি নিজেকে আর আপনার টিমের লিডকে বা আপনার টিমকে কিভাবে কনভিন্স করবেন যে যাতে আইএসি প্র্যাকটিস অ্যাডপ্ট করা শুরু করে। সো আমি আবার একটু বলি, তো আমাদের ফার্স্ট হচ্ছে আইএসসি জিনিসটা কি, আর সেকেন্ড হচ্ছে এটার বেনিফিট গুলো কি, আর থার্ড হচ্ছে যদি বেনিফিট গুলো আমার কাছে ফিজিবল মনে হয় আমি কিভাবে আরেকজনকে কনভিন্স করব। আরেকজন বলতে হচ্ছে ডিসিশন মেকিং এ যে আছে, বা আপনি যদি ডিসিশন মেকিং হন আপনি নিজেকে কিভাবে কনভিন্স করবেন যে এই একটা শিফটের মধ্যে দিয়ে হচ্ছে যাওয়া। সো আই থিঙ্ক এই তিনটা অবজেক্টিভ যদি ক্লিয়ার করা যায়, 1 ঘন্টা আমাদের যে ওয়েবিনারের সময়, আই থিঙ্ক এটা একটা গুড ইনভেস্টমেন্ট হবে সময়ের। কারণ দিন শেষে আমরা সবাই আহ, মানে উইকেন্ডে বসছি। সো আমি তাহলে আজকে সেশনটা এমন ভাবে কন্ডাক্ট করবো যে আমরা বেসিক্যালি গল্প করতেছি, হ্যাঁ। কারণ দেখা যায় যে আমি যদি এখন অনেক টেকনিক্যালিটির মধ্যে যাই, খুব একটা আউটপুটটা খুব একটা ফ্রুটফুল হয় না আমার এক্সপিরিয়েন্স থেকে বলে। সো রাদার দেন আমরা হচ্ছে মোটা দাগে কিছু জিনিসপত্র একটু ক্লিয়ার করে নিব ইনিশিয়ালি। তো আমি আমি আপনার চ্যাটে, আপনাদেরকে চ্যাটের অ্যাক্সেস তো থাকার কথা। আপনারা কি এইখানে আই থিঙ্ক অলমোস্ট 40 থেকে 50 পিপল জয়েন করছে। তো আপনাদের মধ্যে কেউ কি অলরেডি আইএসসি নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, অ্যাপার্ট ফ্রম চ্যাট জিপিটি টাইপের কোনো কিছু, মানে কেউ কি কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? আচ্ছা, কয়েকজনই বলতেছেন যে নেই। হ্যাঁ, আমি আপনার একটু চ্যাট, যেহেতু অডিওটা মিউট করা, আপনার একটা হচ্ছে চ্যাটে হচ্ছে একটু অ্যাক্টিভলি অ্যান্সার করলে আমার জন্য ইজি হয়।
তো হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগেরই কোনো আইডিয়া নেই। তো এখন তাহলে আহ, আমি শুরু করি যে আইএসসি জিনিসটা কি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড এই জিনিসটা। সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোডের ফার্স্ট পার্ট টু আগে বলি, যে ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা কি, রোড ব্রিজ, আমি যখন ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ডটা আমার মাথায় আসে তখন কিন্তু আমি ইউজুয়ালি রোড ব্রিজ বিল্ডিংস এই টাইপের জিনিসপত্রই আমার মাথায় আসে। যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতেছে কোন একটা গভর্নমেন্ট বা কোন একটা কান্ট্রি, রোডস এন্ড হাইওয়ে বানাচ্ছে। সো ইনফ্রাস্ট্রাকচার আমাদের পার্সপেক্টিভে, ইনফ্রাস্ট্রাকচার আমাদের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচার বলতে হচ্ছে আমরা বেসিক্যালি সফটওয়্যার রান করার জন্য যে যে কম্পোনেন্ট গুলো দরকার, এলিমেন্ট গুলো, রিসোর্স গুলো দরকার, রিসোর্স গুলো কি কি থাকে। সবচেয়ে সিম্পলিফাইড হচ্ছে একটা ডেটাবেস, একটা রিসোর্স। একটা রিসোর্স হচ্ছে আপনার সার্ভার রান করে। আমরা সবাই কোনো না কোনো হয়তো ইউনিভার্সিটিতে কখনো না কখনো জ্যাম্প টাইপের অনেক কিছু রান টান করে আসছি, বা মাই এসকিউএল ডেটাবেস হয়তো রান করছি বা কানেক্ট করার চেষ্টা করছি অনেক কিছুতে। সো এই ডেটাবেসটা একটা ইনফ্রা। আমার যে সার্ভারটা, আমরা হয়তো জ্যাম্প, আমি কেন বলতেছি অনেকে তো রিলেট করতে পারবেন, জ্যাম্প বা স্প্রিং বুটের স্প্রিং দিয়ে হয়তো অনেকে একটা টমক্যাট সার্ভার রান করছি। সো ইভেন পাইথনেও আপনি পাইথন সার্ভার রান করে এই কাজটা করছেন। সো আমরা কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে আমরা কাজ যদি করে আসি, আমরা সার্ভার জিনিসটা আমরা ইউজ করছি। তো এই সার্ভার জিনিসটাই হচ্ছে একটা ইনফ্রা। তো আমি জাস্ট এখানে সবচেয়ে সিম্পলিফাইড দুইটা এক্সাম্পল দিলাম, যে ডেটাবেস সার্ভার, বাট এটা ছাড়াও কিন্তু আরো অনেক রকমের ইনফ্রা আমাদের একটা প্রজেক্টে দরকার হয়। যেমন আপনারা যারা হয়তো ক্যাশ নিয়ে নামটা শুনছেন, ক্যাশিং মেকানিজম, সো রেডিস সার্ভার দরকার হয় অনেকের, এটা একটা ক্যাশ সার্ভার, সেটা একটা ইনফ্রা। আপনারা হয়তো অনেকে আমি ডিটেল জানা দরকার নাই, বাট অনেকে হয়তো র্যাবিট এম কিউ কিউ এই জিনিসটা হয়তো অনেকে শুনছেন। যে তারপর এটা একটা ইনফ্রা, যে কিউ এটা হচ্ছে একটা ইনফ্রা। আহ দেন আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল ডেটা স্ট্রিমার থাকে, যেমন কাফকা, অ্যাপাচি কাফকা, কাফকা অনেক পপুলার একটা, বা অ্যামাজনের কাইনেসিস আছে। সো এই জিনিসগুলো সবগুলো এক একটা হচ্ছে ইনফ্রা, যেগুলি আমার সফটওয়্যার ডেলিভারিতে হচ্ছে, সফটওয়্যার ডেলিভারি বা আমার সফটওয়্যারটাকে রান করার জন্য যেসব কম্পোনেন্ট বা রিসোর্স গুলো দরকার হচ্ছে, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা ইনফ্রা, ইনফ্রার রিসোর্স। তো এগুলো সবগুলোকে মিলে আমরা, এগুলো ইনফ্রা বলতে আমরা বেসিক্যালি এই জিনিসগুলোই বুঝি। সবকিছু তিন শেষে কাইন্ড অফ ভার্চুয়ালি, অবশ্যই কোনো না কোনো এখানে একটা সার্ভার, ফিজিক্যাল সার্ভার রান করতেছে, ফিজিক্যাল সার্ভার জিনিসগুলো রান করতেছে কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা জায়গায়। বাট আমরা যখন ইন জেনারেল ইনফ্রাস্ট্রাকচার বলবো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, আমরা হচ্ছে এই জিনিসটাই বুঝি, যে রিসোর্সেস, কম্পোনেন্টস যেগুলো আমার অ্যাপ্লিকেশনটা রান করতে দরকার হয়। এখন যেহেতু এটা একটা ডেভঅপস স্পেসিফিক একটা ওয়েবিনার হচ্ছে আজকে, আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন কথা বলতেছি, মানে সফটওয়্যার যারা বানায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা কি করে, তারা হচ্ছে রেডিস ইমপ্লিমেন্ট করে তাদের অ্যাপ্লিকেশনে, তারা কিউ অ্যাড করে ওদের অ্যাপ্লিকেশনে। বাট এগুলো তো তারা অ্যাড করতেছে, বাট এগুলো বানানো বা এগুলো ম্যানেজ করার কাজ হচ্ছে আমাদের ডেভঅপস টিমের বা ইনফ্রা টিম। অনেকে অনেক জায়গায় কিন্তু ডেভঅপস টিম বলেও না, এটাকে হচ্ছে ইনফ্রা টিম বলে। সো প্ল্যাটফর্ম টিমও বলে অনেক জায়গায় এটাকে, যে এই কাজগুলো হচ্ছে আমাদের ম্যানেজ করতে হয়। তো আই হোপ ইনফ্রাস্ট্রাকচারটা কি সবার ক্লিয়ার হয়েছে, কারো কি মানে এতটুকু ক্লিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বোঝায়? কেউ যদি ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা না বুঝে থাকেন, একটু চ্যাটে হচ্ছে আমাকে জানান। আচ্ছা, সো ইনফ্রাস্ট্রাকচার, তো আমি যদি আরেকবার সামারাইজ করি, যেটা একদিন বলতেছি একটু সামারাইজ করতে, আর আমি যদি আবার একটু সামারাইজ করি, ইনফ্রাস্ট্রাকচার বলতে হচ্ছে আমি আমার রোড ব্রিজ এগুলো দিয়ে কি হয়, মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, রাইট? সো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যায় কি ইউজ করে, রোড ব্রিজ কালভার্ট এগুলো ইউজ করে যাচ্ছে। সো ইনফ্রাস্ট্রাকচারে সফটওয়্যারেও সেম, যে আমাদের ইনফ্রা, যে রোড ব্রিজ দিয়ে যেরকম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যায়, আমাদের এন্ডও সফটওয়্যার ইন্ডাস্ট্রি তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, ওরা হচ্ছে
সফটওয়্যারটাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি বা রান করবে বা এন্ড ইউজার পর্যন্ত পৌঁছাবে বা এটা স্কেল করবে, বাট এটা ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমাদের। কম্পোনেন্ট গুলো, রিসোর্স গুলো ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমাদের। এখন ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড, ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্লিয়ার, সো এটা ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। সো ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? ম্যানেজমেন্ট বলতে খুবই ইজি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে এই যে সার্ভারটা, এটা তো কারো না কারো লঞ্চ করতে হচ্ছে, রাইট? স্টার্ট করতে হচ্ছে, এটাকে আপডেট করতে হচ্ছে, এটাকে রিস্টার্ট করতে হচ্ছে। আমরা সবাই কম্পিউটার রিস্টার্ট করি, রাইট? টাইম টু টাইম আমাদের কম্পিউটার রিস্টার্ট করা লাগে। ইভেন আমাদের ফোনও রিস্টার্ট করা লাগে মাঝে মাঝে, হয়তো হ্যাং হয়ে গেছে, আমরা রিস্টার্ট করে দিচ্ছি। এই যে আমার কম্পিউটারটা মাঝে মাঝে আমার রিস্টার্ট করা লাগতেছে, কারণ অনেক স্লো হয়ে গেছে। তো আমি কি করলাম, এটা একটা রিস্টার্ট করে দিলাম। তো আমি কাইন্ড অফ কি করলাম, আমি আমার কম্পিউটারটা কিন্তু একটু ম্যানেজ করতেছি, যে আমার কম্পিউটারের পারফরমেন্স ডিগ্রেড করছে, তো এটা আমার একটা অ্যাকশন আইটেম, কি তুমি রিস্টার্ট করে দাও। তো আমি রিস্টার্ট করে দিচ্ছি। তো এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজের একটা সিম্পলিফাইড ভার্সন আমার লোকালি, যে আমার কম্পিউটার রিস্টার্ট করা। ইভেন আমাদের রাউটার যখন আমরা মাঝে মাঝে ডিস্টার্ব করি, আমরা রাউটারে কিন্তু অন করে অফ করি। সো এই ম্যানেজমেন্টটা, বা আমার নতুন একটা রাউটার, পুরান রাউটার নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা রাউটার কিনে আনলাম, কিনে এনে জাস্ট একই জায়গায় প্লাগ ইন প্লে করলাম সবগুলো। সো এই যে কাজটা, এটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজমেন্ট করা। যে নতুন একটা ভার্সন আছে, রাউটারের ফার্মওয়্যার ভার্সন আসছে, বা ল্যাপটপে উইন্ডোজের নতুন একটা ভার্সন আসছে, আমি আপডেট করে ফেলতেছি। তো এই, বা আইওএস এর, অ্যান্ড্রয়েড এর নতুন ভার্সন তো ইরেগুলারলি আসে, তো আমি আপডেট করে ফেলতেছি। সো অ্যান্ড্রয়েডের ভার্সনটা আসতেছে অ্যাপল থেকে বা গুগল থেকে, কিন্তু আপডেট তো করতেছি আমি, রাইট? আমার মোবাইলে। সো আমি আমার মোবাইলের এই যে কাজটা করতেছি, এটাই কিন্তু আমি আমার কাইন্ড অফ আমার মোবাইলের ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমার যে ল্যাপটপের, এইটাই কিন্তু ম্যানেজমেন্ট করতেছে, পুরো জিনিসটা মনিটর করে আমি একটা কিছু একটা অ্যাকশন আইটেম ক্রিয়েট করে কিছু একটা করতেছি। সো ম্যানেজমেন্ট বলতে আমরা এতটুকুই বুঝাই। সো ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট আই থিঙ্ক ক্লিয়ার, যে একটা, আবার একটু বলি, ডেটাবেসটা লঞ্চ করা, ডেটাবেসে হয়তো সাইজ বড় করা, ছোট করা, নতুন একটা সার্ভার অ্যাড করা, এই পুরো জিনিসটাই হচ্ছে আমার ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে। এখন প্রবলেমটা কোথায়? তো মানে ইনিশিয়ালি আমি বলি যে আমাদের অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা কোথা থেকে আসে, বা ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোডের আর্গুমেন্টাল স্টার্ট কোথা থেকে হয়। আমার যখন একটা সার্ভার, একটা ডেটাবেস, তখন কিন্তু পুরো জিনিসটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাকে যদি এখন একটা ছোট একটা প্রোডাক্ট আমি লঞ্চ করি, এন্ড এটাতে যদি হচ্ছে আমার আহ আহ এটাতে যদি হচ্ছে আমার আহ, একটা পাইথন ব্যাকএন্ড, একটু রিয়াক্ট ফ্রন্ট এন্ড থাকে, তারপরে ডেটাবেস থাকে, এটার জন্য আমি হয়তো এডাব্লিউএস ইউজ করতেছি, বা হোস্টিংজার ইউজ করতেছি, যে কোনো একটা ক্লাউড প্রোভাইডার আমি ইউজ করতেছি। ইভেন আমাদের লোকালি যেগুলো আছে, ইন্টার ক্লাউড বা গ্লোবাল ক্লাউড টাইপের আরো কিছু ক্লাউড আছে আমাদের লোকালি, আমি যে কোনো এক জায়গা থেকে কিছু একটা ইউজ করতেছি। তো তখন আমি কি করলাম, কনসোলে গেলাম, কনসোলে গিয়ে একটা নিউ সার্ভার লঞ্চ করলাম, লঞ্চ করে ওটাতে ঢুকে আমি আমার পাইথন সার্ভার স্টার্ট করে দিলাম, হুইচ ইজ ফাইন। এতটুকু এতটুকু আমার কাজ করতেছে। এখন সেম কাজটা যদি আমার হচ্ছে, ফর এক্সাম্পল, পাঠাওয়ার জন্য করা লাগে, যাদের প্রচুর ইউজার, আমি জানি না পাঠাওয়ার কতগুলো সার্ভার, বিকাশের কতগুলো সার্ভার ঢাকাতে রান হচ্ছে, বাট আমি প্রিটি শিওর এটা হিউজ একটা নাম্বার, যে হয়তো 100, 200, 500, আমার মনে হয় আরো বেশি হবে ওদের যে স্কেলে ওরা কাজ করে। সো লেটস সে জাস্ট 1000 সার্ভার হয়তো ওরা রান করতেছে, বিকাশ লেটস সে 1000 সার্ভার রান করতেছে। তো এখন আপনি দেখেন, আমি আমার লোকাল একটা সিম্পলিফাইড অ্যাপ্লিকেশনের জন্য একটা সার্ভার লঞ্চ করলাম, 1 জিবি র্যাম, 2 জিবি র্যাম, 2 কোর সিপিইউ দিয়ে করে আমি পুরো জিনিসটা, আমার অ্যাপ্লিকেশনটা এখানে স্টার্ট করে দিলাম, ওয়ার্কিং ফাইন। আমার অ্যাপ্লিকেশন নতুন একটা ভার্সন আসছে অপারেটিং সিস্টেমের, লিনাক্সের, আমি জাস্ট আপডেট করে দিলাম, নতুন একটা প্যাকেজ আসছে, আমি এপিটি আপডেট দিয়ে কোনো একটা স্পেসিফিক প্যাকেজের আপডেট করে দিলাম। সো এখন এই কাজটা যদি আমার 1000টা কম্পিউটারের জন্য করা লাগে, তখনই কিন্তু চ্যালেঞ্জটা আসা শুরু হয়, যে কোন কম্পিউটারে কোন ভার্সন রান করতেছে, কোনটা কে আপডেট করছে, কোনটা কে আপডেট করে নাই। আমার যদি কোনো একটা কারণে এই 1000 সার্ভারকে কমপ্লিটলি নতুন করে লঞ্চ করতে হয়, যে আমার এই 1000 সার্ভার আমি বাদ দিয়ে নতুন করে 1000 সার্ভার লঞ্চ করব, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে একটু কমপ্লিকেশন অ্যাড হচ্ছে পুরো জিনিসটাতে। আবারও বলি, আপনার ইনফ্রা যখন অনেক সিম্পলিফাইড একটা ইনফ্রা, তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোডের আর্গুমেন্ট আপনার জন্য ভ্যালিডই না, কাইন্ড অফ। কারণ আপনি মানে কোন প্রবলেমটা সলভ করবেন, আপনার তো প্রবলেমই নেই, আপনার জিনিসটাই সিম্পল, একটা সার্ভার, একটা রিয়েট অ্যাপ্লিকেশন চলতেছে, একটা ডেটাবেস চলতেছে, এটাতে আপনার কোনো চ্যালেঞ্জই নেই, কাইন্ড অফ, যে আপনি কনসোল থেকে পুরো জিনিসটা ম্যানেজ করতেছেন, আপনি ছোট টিম, আপনি পুরো জিনিসটা ম্যানেজ করতেছেন। যখন এটা আপনি হচ্ছে টাইমস 100,000 করতেছেন,
দেশের লাখ লাখ মানুষ জিনিসটা ইউজ করতেছে বা প্ল্যানেট, যে আমার তো জিনিসটা ম্যানেজ করতে হবে। আমার ম্যানেজমেন্ট কি, আমি আগে একটা সার্ভার একটু প্রবলেম দিচ্ছে, আমি গিয়ে রিস্টার্ট করেছি, রিবুট কমান্ড রান করে আমি সার্ভারটা রিস্টার্ট করে আমি পাইথন সার্ভার রান করে দিয়েছি। বাট এটা কি আমি এখন 1000টা সার্ভারে করতে পারবো? এটা তো অলমোস্ট ইম্পসিবল। আমার 1000টা সার্ভার থেকে আমি 1000টা সার্ভার ধরুন করলাম, বাট আমার যখন হচ্ছে, যেটা বললাম যে কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কনফিগার করে, যে আপনার ধরেন ক্যাশ সার্ভার, রেডিসের মতো একটা জিনিস, এটা আপনি চাইলেই রিস্টার্ট করে করতে পারবেন না। দেয়ার মানে কমপ্লিকেশন, যে আপনার মানে ডেটা লস হওয়ার চান্সেস থাকবে। সো এই জিনিসগুলো আপনি সবসময় খুবই সিম্পলিফাইড হয়ে শুধু রিস্টার্ট করে দিলাম, একটা স্ক্রিপ্ট রান করলাম, করে সবগুলো একসাথে রিসেট করে দিলাম, এত ইজিতেও জিনিসটাতে ম্যানেজ করতে পারবেন না। কারণ আপনার লাইভ প্রোডাকশন সার্ভারে মানুষজন ইউজ করতেছে। আর যেগুলো সেন্সিটিভ, যেমন বিকাশের মতো অ্যাপ্লিকেশন, ধরেন বিকাশে প্রতি মিনিটে লেটসে 100 টাকা মেক পেমেন্ট করে মানুষজন স্ক্যান করে। আপনারটা যদি কোনো কারণে 5টা মিনিট ডাউন থাকে, ওই প্রতি মিনিটে যদি 100 টাকা করে, 5 মিনিট আপনার 500 টাকা মেক পেমেন্ট হয় না, মানুষ ক্যাশ দিয়ে করে ফেলছে। তো আপনি কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্ট রেভিনিউ লস হয়ে যাচ্ছে, বিকাশের মতো একটা এক্সাম্পল। বা আপনার মানে পাঠয়ের কথাই ধরেন, পাঠয় যদি ডাউন থাকে আপনি সাথে উবারে সুইচ করে ফেলতেছেন। তো ডিরেক্ট কিন্তু কোরিলেশন আপনার ইনফার অ্যাভেলেবিলিটির সাথে বা ইনফার স্কেলেবিলিটির সাথে হচ্ছে আপনার রেভিনিউ জেনারেশনের অনেক অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেগুলো যেগুলো কনজিউমার ফেসিং অ্যাপ্লিকেশন। সো আমরা আর্গুমেন্ট যেটা দাঁড় করতে চাচ্ছি, যে সিম্পলিফাইড ওয়েতে সিম্পল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ার্কিং ফাইন। যখনই হচ্ছে আমি জিনিসটাকে টাইমস 100 বা টাইমস 1000 করতেছি, তখনই হচ্ছে আমি বুঝতেছি যে জিনিসটা আমার আসলে যেভাবে আমি করতে চাচ্ছি এভাবে অ্যাকচুয়ালি করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে ইনিশিয়ালি আমার ছোট অ্যাপ্লিকেশনের জন্য যে কাজটা করছি, যে কনসোলে ঢুকে লঞ্চ করে দিছি, এইটাকে বলে হচ্ছে ক্লিক অপস। বলে ক্লিক অপস কি, যে জাস্ট মানে এটা একটা টার্মিনোলজি, যে ক্লিক করে আমি সার্ভার লঞ্চ করে ফেলছি, এটা হচ্ছে ক্লিক অপস। যে এটার কোনো কমপ্লিকেশন নেই, কিছু নেই, একজন ইঞ্জিনিয়ার আছে, সে ঢুকে সার্ভার লঞ্চ করে দিল, আচ্ছা এটাতে লোড বেশি হচ্ছে, এটা বাদ দিয়ে নতুন একটা সার্ভার লঞ্চ করে দিচ্ছে, সাইজ বড় হচ্ছে। এটা কিন্তু অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ক্লিক অপস ইজ ফাইন। এটার উপরে যাওয়ার ওভার ইঞ্জিনিয়ারিং এর কোনো দরকার নেই, মানে নিডটাই নেই। সো ক্লিক অপস আই থিঙ্ক এখন একটু ক্লিয়ার হচ্ছে, যে ক্লিক অপসে কি করে, কনসোল থেকে গিয়ে ক্লিক করে করে পুরো জিনিসটা আমি ম্যানেজ করে ফেলতেছি। এখন যখন আমি জিনিসটা হচ্ছে ছোট থেকে বড়তে গেলাম, যেটা বললাম 1000 সার্ভার আমার হচ্ছে মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে আমি জানি না এটা আপনারা কেউ ফেস করছেন কিনা বা এটা কেউ কখনো এটার মধ্যে দিয়ে গেছেন কিনা, কোম্পানি ছেড়ে যখন কোনো একজন সিনিয়র চলে যাচ্ছে, অনেক বছর কাজ করতেছেন, উনি চলে গেছে, তখন কোন সার্ভারের কোন কনফিগারেশন, কোন ডেটাবেজের কোন কনফিগারেশন অনেকে কিন্তু জানেন না। কারণ উনি হয়তো কোনো একদিন রাতের বেলা দেখছে যে সার্ভারের ডেটাবেজের কোনো একটা পার্টিকুলার কারণে ডেটাবেজের কোনো একটা প্যারামিটার উনি চেঞ্জ করে দিচ্ছে, যে ম্যাক্সিমাম সাইজের ডেটা এতটুকু রাখতে পারবে। অনেক কিছু থাকে একটা ডেটাবেজে, অনেকগুলো প্যারামিটার থাকে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন, একটা মাইএসকিউএল ডেটাবেজ অনেক রকম প্যারামিটার টিউন করা যায় আপনার মতো করে। এবং হতেই পারে যে যেটা আমাদের ইঞ্জিনিয়াররাও করে, যে অনেক সময় হঠাৎ করে লাইভ প্রোডাকশনে অনেক ট্রাফিক আসতেছে, সে গিয়ে হঠাৎ করে হচ্ছে কোনো একটা টুইক করে দিল, যেটা আপনি করবেন রাইট। আপনি তো কখনোই এসব ফ্যান্সি টুলের জন্য আপনি প্রোডাকশন ট্রাফিককে তো কখনো মানে হার্ট করবেন না। তো আপনি এটা করে দিলেন। তো এরকম ওভার দ্য ইয়ার্স যখন একটা মানুষ একটা প্রোডাক্টে কাজ করে, তখন দেখবেন আস্তে আস্তে সে অনেক জায়গায় অনেক কিছুতে অনেক রকমের চেঞ্জেস করে। এবং সে যখন চলে যায়, তখন অনেকে পেম ফাইল করি, পেম আমি অ্যাকচুয়ালি পার্সোনালি জানি যে এক জায়গায় পেম ফাইল নাই, পেম ফাইল খুঁজতেছে, যে সার্ভারের কি করে কেউ জানে না, এই সার্ভারের ভিতরে কি রান করতেছে কেউ ঢুকতে পারতেছে না। সো একটা মানে কেওটিক একটা সিচুয়েশন কিন্তু হয়। এটা আপনারা যতটা আনকমন ভাববেন আসলে কিন্তু ততটা আনকমন না। ইভেন যারা আইএসি ফলো করে এসব কোম্পানিতেও কিন্তু যদি সিনিয়র একজন চলে যায়, তখন দেখা যায় যে ওই পার্টিকুলার সিনিয়রের যে রেসপন্সিবিলিটি ছিল, ওখানে কিন্তু হচ্ছে একটা ব্ল্যাক হোল টাইপের হচ্ছে একটা ব্ল্যাক বক্স থাকে, যে কি কারণে করছিল, কোনটা কেন করছিল, সবসময় কিন্তু এতই স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ফিগার আউট করা যায় না। কারণ অনেক দিন ধরে কিন্তু হচ্ছে একটা মানুষ যখন কাজ করে, বা আপনি যখন আপনার একটা ইউনিভার্সিটি প্রজেক্টে কাজ করেন, আপনি কিন্তু সারাক্ষণ কিছু না কিছু চেঞ্জ করতেছেন। সবকিছু তো আর হচ্ছে আপনি কাউকে বলবেন না, আপনার টিম মেম্বারদেরকে এটা করছিলাম ওইটা করছিলাম, এটা এই কারণে করছিলাম ওইটা এই কারণে করছিলাম। সো একটা কিন্তু গ্যাপ ক্রিয়েট হয়, নলেজ গ্যাপ কিন্তু ক্রিয়েট হয় আপনার যখন ক্লিক অপসের থ্রুতে যখন আপনি জিনিসপত্র ম্যানেজ করতেছেন। সো আই হোপ এতটুকু ক্লিয়ার। এতটুকুর মধ্যে কি আরো কোনো কোশ্চেন আছে, যে আমরা ক্লিক অপস এর প্রবলেমটুকু কি, বা স্কেলিং করতে গেলে আমাদের প্রবলেম কেন হচ্ছে? আচ্ছা, আপনারা চ্যাটে আমাকে একটু জানাতে পারেন একটা জিনিস, যে আমি যে প্রবলেমটার কথা বললাম, যে 1000টা সার্ভার
আমি আপডেট করব বা কিছু একটা করব, এটা ক্লিক অপসেই কিন্তু কাইন্ড অফ হ্যাকি ওয়েতে সলিউশন বের করা যায়। মানে আপনি ধরে নেন যে আপনারা আইএসি এখনো জানেন না, সো একটা প্রবলেম আমি দেখে বললাম যে 1000 সার্ভার আপডেট করতে হবে, একজন সিনিয়রের উপরে সার্টেন ডিপেন্ডেন্সি চলে আসতেছে, কখন কি কারণে কি চেঞ্জ করা হয়েছে এটা আমি ফিগার আউট করতে পারতেছি না। সো এটার জন্য কি আপনাদের কোনো সলিউশন, বা আপনারা যারা অলরেডি কাজ করতেছেন তাদের কি কোনো এক্সিস্টিং কোনো সলিউশন আছে কিনা, যে আমরা এই প্রবলেম গুলো, বা আপনারা কি অ্যাকচুয়ালি প্রবলেম গুলো সলভ করেন কিনা আমাকে এটাও জানাতে পারেন চ্যাটে, যে আমি যে প্রবলেম গুলোর কথা বললাম এই প্রবলেম গুলোর কোন একটা কি আপনারা কেউ রিলেট করতে পারতেছেন কিনা, অর আমি একটু মানে আনরিলেটেবল কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, আমাকে একটু চ্যাটে যদি জানান খুব ভালো হয়। আচ্ছা, একজন ভাই বলছেন যে ডকার কনফিগারেশন নিয়ে, আচ্ছা এই টাইপের কিছু হ্যান্ডেল করতে এখনো হয়নি। আচ্ছা, হ্যাঁ, আহ, উম, এই টাইপের কিছু কন্ট্রোল করতে উইচ ইজ আপনি বেঁচে গেছেন, যে আপনার এখানে এগুলো নিয়ে কিছু হ্যান্ডেল করতে হয় নাই। বাট এই টাইপের প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এবং এগুলো কিন্তু মানে এত আনকমন কোনো ইস্যুজ না। তো সেক্ষেত্রে একটা ট্রেডিশনাল ওয়ে, এইসব আইএসসি জিনিসপত্র আসার আগে একটা ট্রেডিশনাল সলিউশন কি ছিল? সলিউশন ছিল যে আমি একটা আমার 1000 সার্ভার লঞ্চ করতে হচ্ছে, আমার 5টা ডেটাবেজ আছে, আমার 20টা কিউ আছে, এরকম একটা লিস্ট করলাম এক্সেল ফাইলের মধ্যে আমার কি কি রিসোর্সেস, আমার ইনফ্রাতে কি কি জিনিসপত্র আছে। এরপর আমি একটা পাইথন স্ক্রিপ্ট লিখলাম বা একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখলাম। সে কি করে, সে সে ওই লিস্ট স্ক্রিপ্টের মধ্যে আমি সবগুলো সার্ভার আইপি অ্যাড্রেস দিয়ে রাখি, সবগুলা ডেটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখি, সবগুলা কিউ এর হচ্ছে ডিটেলস আছে আমি দিয়ে রাখি। তো কোনো কারণে যদি আমার ডেটাবেস আপডেট করতে হয় আমি কি করি, আমি ওই স্ক্রিপ্টটা ধরে রান করি, আপডেট ডেটাবেস, আপডেট লিনাক্স ভার্সন, আপডেট দিস স্কেল ডেটাবেস, ওই একটা স্পেসিফিক ডেটাবেসের সাইজ আমি বড় করে দিব। তো আমি একটা টেক্সট ফাইলের মধ্যে পুরো জিনিসগুলো হচ্ছে লিখে রাখলাম, লিখে একটা স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্টটা কি করবে, যে অমুক একটা সার্ভিসে আমি যখন বললাম যে ফ্রন্ট এন্ড বা এই স্পেসিফিক এই সার্ভিসটার তুমি হচ্ছে ডেটাবেস সাইজ বড় করে দাও। তো আমার একটি স্ক্রিপ্ট আছে, হয়তো স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্টের নাম হয়তো হয়েছে স্কেল ডেটাবেস। সো স্কেল আপ, স্কেল ডাউন, দুইটা প্যারামিটার আছে, তো আমি হয়তো প্যারামিটার পাস করলাম, হয়তো ফর এক্সাম্পল এটা আমার এডাব্লিউএস এ আছে, বা জিসিপি তে আছে, বা অ্যাজুরে তে আছে, আর আলি ক্লাউডে আছে, কোন এক জায়গায় আছে। সব ক্লাউড ভেন্ডরের কিন্তু মোটামুটি এপিআই থাকে। তো আমার স্ক্রিপ্ট কি করলো, একটা রেস্ট এপিআই কল করলো, একটা এন্ড পয়েন্ট হিট করলো ওই ক্লাউড ভেন্ডারে, করে আমার ডেটাবেসটি স্কেল আপ করে দিল, স্কেল ডাউন করে দিল, বা এটা যে যে অপারেশনটা আমি করতে চাচ্ছি সেটা আমাকে করে দিল। তো এই পুরো জিনিসটা আমি কিভাবে করতেছি, আমি হয়তো একটা স্ক্রিপ্ট লিখছি নিজে থেকে। স্ক্রিপ্ট মানে একটা হচ্ছে মানে সেট অফ ইনস্ট্রাকশন আমি লিখছি, এটা পাইথন হতে পারে, এটা ব্যাশ হতে পারে, এটা জাভাতে হতে পারে, ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলেই হয়েছে। এর অবজেক্টিভ কি, এটার কাছে একটা লিস্ট থাকবে, ওই লিস্টের মধ্যে আমার কারেন্ট যে রিসোর্স গুলো, ইনফ্রা যেগুলো আছে, এগুলো হচ্ছে ওখানে ম্যানুয়ালি আমি ইনপুট দিয়ে রাখলাম, আর যে কোনো ভাবে আমি একটা লিস্ট ম্যানেজ করতেছি। তো ওই লিস্টে বেসিক্যালি আমার এখন ইনসাইট আছে যে আমার কত, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার কয়টা সার্ভার আছে, আমি লিস্ট থেকে দেখে বলতে বলছি আমার 190টা সার্ভার রানিং আছে। তো আমাকে বলা হচ্ছে দেখো, তোমার এই 190টা সার্ভারের মধ্যে আজকেই একটা নতুন একটা ভালনারেবিলিটি আসছে, ইনজিনেক্স এর একটা নতুন ভালনারেবিলিটি আসছে, তুমি সবগুলো ইনজিনেক্স সার্ভার এখনই ভার্সন আপডেট করে দাও। আমি ওই স্ক্রিপ্টে গিয়ে ইনজিনেক্স ভার্সনটা আমি আপডেট করে রান করে দিলাম। তো আমার স্ক্রিপ্ট প্রত্যেকটা ক্লাউড ভেন্ডরের প্রত্যেকটা সার্ভারে গিয়ে গিয়ে এপিআই হিট করে করে আমার হচ্ছে স্পেসিফিক যে ভার্সনটা আমি রান করতে যাচ্ছি সেটা সে আপডেট করে দিল। তো আপনার ধরেন একটা ই কমার্স সাইটে আপনার হচ্ছে একটা ডেটাবেস যেটাতে আপনি প্রোডাক্টের জিনিসপত্র রাখেন, একটা ডেটাবেস যেটা আপনি ইউজারের জিনিসপত্র রাখেন, আর একটা ডেটাবেস যেটাতে আপনি সেলস এর জিনিসপত্র রাখেন, রাইট? এখন একটা ডেটাবেসে ডিফারেন্ট টেবিলস এর কথা আমি বলতেছি, যে একটা ডেটাবেসের মধ্যে 3টা টেবিল, 3টা টেবিলের মধ্যে আপনি জিনিসটা রাখতেছেন। এখন কোন কারণে আপনার নতুন একটা, আপনার এখন মনে হলো যে আমি এখন হচ্ছে ভেন্ডরদেরকে আমার এখানে ডিরেক্ট কাইন্ড অফ দারাজের মতো, যে ভেন্ডররা আমার সাইটে গিয়ে ডিরেক্ট প্রোডাক্ট আপলোড করতে পারবে, ওইটা মানুষজন দেখবে, মানে যে মার্কেট প্লেস টাইপের কিছু একটা আপনি করতে চাচ্ছেন। তো আপনি ধরুন লিখুন আপনি নতুন একটা ডেটাবেস লঞ্চ করবেন, তো এখন আপনি দুইটা ডেটাবেস, একটা ডেটাবেস হচ্ছে ই কমার্স পোর্শনের জন্য, আর একটা ডেটাবেস হচ্ছে ভেন্ডরদের জন্য, যারা ঢুকে প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট সেল করবে আপনার প্ল্যাটফর্মে। তো এখন আপনি দেখলেন আপনার
তো আপনি কি করলেন, এক্সেল ফাইল বা ওই স্পেসিফিক লিস্টে গিয়ে আপনি দুটো ডেটাবেস এন্ট্রি দিলেন, যে ডেটাবেস ভেন্ডর ডেটাবেস, আর এটা হচ্ছে ই কমার্স ডেটাবেস, সেকেন্ড ডেটাবেসটা আপনি এন্ট্রি দিলেন। এখন আপনি কোনো কারণে দেখলেন যে আপনার যে ভেন্ডর, অনেক ভেন্ডর আসতেছে, আপনার ডেটাবেসের সাইজটা একটু বড় করতে হবে। ওই ডেটাবেস যেখানে রান করতেছে ওখানে হয়তো 1 GB র্যাম আছে বা 2 GB র্যাম আছে। এখন এটা আপনার মনে হচ্ছে যদি আমি 4 GB করে দিই আমার হচ্ছে লোডটা কমে যাবে। এটা আপনি, এই ইনফরমেশনটা আপনি কোথায় পাইছেন? এটা আপনি হয়তো ক্লাউড ভেন্ডরের কনসোলে পাইছেন, বা ওই ডেটাবেস সার্ভারে ঢুকে আপনি হচ্ছে সিপিইউ ইউসেজ, র্যাম ইউসেজটা চেক করলেন, দেখলেন যে আমার সিপিইউ আছে কিন্তু র্যাম কিন্তু অনেক খাচ্ছে, কারণ কোনো একটা কারণে আমার প্রচুর র্যাম লাগতেছে আমার ডেটাবেসে। তো আপনি হচ্ছে কি করলেন, আপনি স্ক্রিপ্টে গেলেন, স্কেল আপ ডেটাবেস যে স্ক্রিপ্টটা, ওখানে আপনি স্কেল আপ ডেটাবেস নাম পাস করলেন কি, ভেন্ডর ডেটাবেস, সাইজ কি, আহ আপনি যে কোনো একটা সাইজ বলে দিলেন যে 4 GB র্যাম এর একটা ডেটাবেস তুমি হচ্ছে আমাকে, আপনি এন্টার দিলেন। আপনার স্ক্রিপ্টের মধ্যে কি থাকলো, স্ক্রিপ্টটা দেখলো যে আচ্ছা আমার একটা ডেটাবেস এর সাইজ বড় করতে হবে, এটা এডাব্লিউএস এ রানিং আছে, তাহলে আমি এডাব্লিউএস এর স্পেসিফিক এন্ড পয়েন্ট হিট করে ওই ডেটাবেসের সাইজটা আমি বড় করে দিই। এই কাজটাই হচ্ছে আপনি আপনার স্ক্রিপ্টের থ্রুতে করতেছেন। এই যে আমার পার্সোনাল স্ক্রিপ্টের থ্রুতে আমি যে কাজটা করতে চাচ্ছি, এটা কি আপনারা ক্লিয়ার যে আমি কি করতে চাচ্ছি? আমার একটা স্ক্রিপ্ট লিখে, মানে ইনফ্রা ম্যানেজমেন্টের কোন পোর্শনটুকুতে আমি অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি? আচ্ছা, কারণ এটা ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ মানে এসব ফ্যান্সি টুল, ডেভঅপস এর প্রচুর ফ্যান্সি টুল আছে, ডেভঅপস এর বা এখন মডার্ন সফটওয়্যার আর্কিটেকচারে। মানে ফ্যান্সি টুলে যাওয়ার আগে আমার দেখতে হবে যে আমি ফ্যান্সি টুল ছাড়া কি প্রবলেমটা বুঝতেছি কিনা বা সলভ করতে পারতেছি কিনা। সো আমরা কিন্তু এখন আইএসসি যাইনি, আমরা এখন অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, আমরা কিন্তু এখন আইএসসি নিয়ে কথা বলি নাই। আমরা বলতেছি কি ইনিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কি, তার ম্যানেজমেন্ট কি, আর এই ম্যানেজমেন্টটা যখন অনেক বড় হয়ে যাচ্ছে পুরো জিনিসটা, আমি কিভাবে এটা ম্যানেজ করতে পারতেছি। ইভেন দো আমার ইনিশিয়ালি আমার 2টা সার্ভার ছিল, এখন আমার 2000 সার্ভার আছে, বাট আমি এটা কিভাবে ম্যানেজ করতে পারতেছি। আমি একটা স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট লিখে ওই স্পেসিফিক ক্লাউড ভেন্ডারের সাথে আমি কথা বলে আপডেট করে নিলাম। আমি এখানে, আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিচ্ছি যে আপনি এমন কোনো ক্লাউড ভেন্ডর ইউজ করতেছেন যার এপিআই আছে। যেমন আমি আমি জানি লোকালি আমাদের যারা আছে একজনটা আমি জানি তাদের নাই, তারা কোনো এপিআই দেয় না। সো এই আর্গুমেন্টটা তাদের জন্য ভ্যালিড না, ওখানে শুধু ক্লিক অপসই অ্যাপ্লিকেবল। ক্লিক অপস করে করে আপনি হচ্ছে জিনিসটা ম্যানেজ করতে হবে। বাট আপনি যদি হচ্ছে এডাব্লিউএস বা জিসিপি বা অ্যাজিওর বা একটু বড় সাইজের যে কোনো হচ্ছে আপনি ক্লাউড ভেন্ডরে যান, তখন দেখবেন যে তাদের একটা হচ্ছে এপিআই থাকে, যেটা দিয়ে আপনি ওদের সিস্টেমে কনসোল ছাড়াও ডিরেক্ট হিট করে কথা বলতে পারবেন। যে ওদের একটা ধরনের এপিআই এন্ড পয়েন্ট আছে, এডাব্লিউএস স্ল্যাশ ডিবি স্ল্যাশ ডিবি আইডি দিবেন, দিয়ে হচ্ছে আপনি আহ, কি বলে স্কেল আপ একটা এন্ড পয়েন্ট আছে, ওটা আপনি হিট করলেন, বডিতে আপনি দিয়ে দিলেন কোন সাইডে। আমি ফর দ্য সেক অফ দিস সেশন আমরা ধরে নিচ্ছি যে এমন কোন ক্লাউড ভেন্ডর আমরা ইউজ করতেছি যাদের হচ্ছে একটা এপিআই এন্ড পয়েন্ট আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে কথা বলতে পারি। আইএসি কিন্তু এপিআই এন্ড পয়েন্ট ছাড়া কাজ করবে না, দ্যাটস দ্য ফার্স্ট থিং। মানে আপনার যদি লোকালি, আমি যেটা বলতেছি, আমি নাম বলতেছি না, আমি একটা ইউজ করি, তাদের হচ্ছে কোনো এন্ড পয়েন্ট নেই, এপিআই নাই। সো আপনি অনলি ওয়ে আপনি কমিউনিকেট করতে পারবেন কি, ঢুকে কনসোলে গিয়ে ক্লিক করতে পারবেন। সো সিম্পলিফাইড ইউজ কেসের জন্য দিস ইজ ফাইন, যে আমি 2, 3, 5, 7টা সার্ভার আমি রান করতেছি, কমপ্লিটলি ফাইন। কিন্তু আপনি যখনই এটা স্কেল করবেন বা অটোমেট করে ফেলতে যাবেন পুরো জিনিসটা, তখন কিন্তু আর আপনার হচ্ছে ক্লিক অপস কিন্তু আর হচ্ছে না। তো আমার যদি এখন আরেকটা ডেটাবেস দরকার হয়, আমার এখন 2টা ডেটাবেস ছিল, রাইট? আমাদের কারেন্ট মানে আমাদের ই কমার্স সাইটে একটা ছিল ই কমার্স ডিবি, একটা ছিল ভেন্ডর ডিবি। এখন আমরা দেখলাম যে আমাদের ভেন্ডররা জানতে চাচ্ছে যে কোন প্রোডাক্টে ইউজাররা কত সময় দেখতেছে, ভিউ টাইম কত, সে এগুলো এইসব অ্যানালিটিক্স সে জানতে চাচ্ছে, রাইট? যে কোনটাতে সে কতক্ষণ ছিল, দেন না কিনে চলে গেছে, বা কোনটাতে সে কতক্ষণ ছিল, দেন বাই নাও অ্যাড টু কার্টে ক্লিক করছে। সো এই টাইপের ইনসাইট বা অ্যানালিটিক্স সে দেখতে চাচ্ছে। তো যখন আপনি আরেকটা ডেটাবেস লঞ্চ করবেন কি, অ্যানালিটিক্স ডিবি, থার্ড ডেটাবেস আসছে। তো আপনি তখন কি করলেন, যে আপনার একটা স্ক্রিপ্টের, আপনার অনেকগুলো স্ক্রিপ্ট আছে, একটা স্ক্রিপ্ট কি, যে লঞ্চ নিউ ডিবি, লঞ্চ নিউ ডিবি, ডিবি নেম, ডিবি সাইজ, এন্টার। তো তখন আপনি স্ক্রিপ্টটা কি করলো, গিয়ে এডাব্লিউএস গিয়ে ডিবি নেম, ডিবি সাইজ দিয়ে হচ্ছে একটা ডেটাবেস লঞ্চ করে দিল। তো আমি এতক্ষণ ধরে যে আর্গুমেন্টটা মানে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে স্ক্রিপ্ট লিখে যে প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি, যে আমার পুরো ইনফার একটা অডিটেড লিস্ট আছে, এন্ড আমার কিছু নিজে লিখে কিছু স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট দিয়ে আমি পুরো ইনফ্রাস্ট্রাকচারটা অটোমেট করার চেষ্টা করতেছি। অটোমেশনটা কেন দরকার হচ্ছে, আমি আবার বলতেছি, আমার টিমের সাইজ অনেক বড়, আমার 1000 সার্ভার,
ফর এক্সাম্পল আমি পাঠাও, বিকাশ এই টাইপের, বা আর একটু মিডিয়াম স্কেলে যেখানে অ্যাটলিস্ট 10-12 জন 15 জন ডেভেলপার এখানে কাজ করতেছে, ডিফারেন্ট টিমে মানুষজন এখানে কাজ করতেছে। তো তখন আমার এই অটোমেশন স্ক্রিপ্টটা কেন দরকার? কারণ হচ্ছে আমার ম্যানেজমেন্ট হচ্ছে সার্ভার ম্যানেজমেন্ট, যেটা সার্ভারে টুকটাক জিনিসপত্র চেঞ্জ চেঞ্জ করা, ভার্সন আপডেট করা, এটা। আর এটা হচ্ছে যে নতুন নতুন সার্ভিস আমি লঞ্চ করব। এই যে এখন যে আমাদের অ্যানালিটিক্স ডিবি নতুন একটা রিকোয়ারমেন্ট আসলো, এটার জন্য এখন আমার যদি হচ্ছে ক্লিক অপস, আমার যদি একটা 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 স্ট্যান্ডার্ড ফ্লো না থাকে, নতুন কেউ একজন আসলো, সে এসে কি করবে? সে এসে হচ্ছে কনসোলে ঢুকে লঞ্চ করে দিল। সো দেয়ার ইজ নো অডিট, দেয়ার ইজ নো, মানে আমি বলতে পারতেছি না যে এই ডেটাবেসটা কে কখন কোথায় লঞ্চ করছে। বাট যখন হচ্ছে আমি পুরো জিনিসটা স্ক্রিপ্ট আকারে নিয়ে আসতেছি, একটা স্ট্যান্ডার্ড ফ্লোতে নিয়ে আসতেছি, সো কেউ যদি একটা ডেটাবেস লঞ্চ করতে যায়, তার হচ্ছে আমার ওই স্পেসিফিক স্ক্রিপ্টে রান করতে হবে। এন্ড আমি কিন্তু স্ক্রিপ্টটা অনেক জায়গা থেকে রান, মানে রেস্ট্রিক্ট করে দিতে পারি যে স্পেসিফিক এই কম্পিউটার ছাড়া স্ক্রিপ্ট রান করতে পারবে না, যে কেউ এসে স্ক্রিপ্ট রান করতে পারবে না, যার এই ইউজার, এই 3-4 ইউজার এই স্ক্রিপ্টটা রান করতে পারবে। এবং কিন্তু অনেক পারমিশনিং লিনাক্সে করা যায়, যে কোন কোন ফাইলের পারমিশনিং কেমন, কোথা থেকে পারমিশনিং পাবে। তো আমি কিন্তু কাইন্ড অফ কন্ট্রোল করতে পারতেছি এখন, যে নতুন ডেটাবেস বা ডেটাবেসের সাইজ বাড়াবে কমাবে, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোলড ওয়েতে আমি হচ্ছে করতে পারতেছি। এই পর্যন্ত আমি যা যা বললাম, এতটুকু কিন্তু ওয়ার্কস পারফেক্টলি, মানে ফর মেনি মেনি কোম্পানিজ। এই এতটুকু যদি আপনার হয়, তখন হচ্ছে আপনি, এতটুকু যদি আপনার হয়, এতটুকু যে আমি স্ক্রিপ্ট দিয়ে পুরো ইনফ্রাটা ম্যানেজ করতেছি, এতটুকু আপনি ঠিকঠাক মতো করে রাখছেন, তখন আপনার কিছু পেইন পয়েন্ট আছে যেগুলো আপনার স্ক্রিপ্টের থ্রুতে সলভ করা একটু ডিফিকাল্ট। আমি বলতেছি ইম্পসিবল, আমি বলছি একটু ডিফিকাল্ট। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনি করতেছেন স্ক্রিপ্টের থ্রুতে, এতটুকু আপনি চলে আসছেন, আহ আপনি স্ক্রিপ্টের থ্রুতে এতটুকু আপনি ম্যানেজ করে চলে আসছেন। এখন আমি বলবো যে এইখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি? প্রথম প্রবলেম সেটা হচ্ছে আমার স্ক্রিপ্টটা লেখা লাগবে, রাইট? মানে এটা তো মানে ভেরি আউট দেয়ার যে আমার স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে, আমার তো আমি স্ক্রিপ্টটা লেখাই লাগবে। এখন স্ক্রিপ্ট লিখতে তো বেড়া নেই আমার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার কাজই হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এগুলো লিখা। বাট দ্য থিং ইজ, আপনারা যারা প্রোডাক্টে কাজ করছেন বা কখনো যে কোনো প্রোডাক্ট ইউজ করছেন, দেখবেন কয়েকদিন পর পর কিন্তু ফিচার সেট চেঞ্জ হয়। আগে এই বাটনে ক্লিক করলে একটা জিনিস হতো, এখন এটা অনেক জায়গায় চলে গেছে। কন্টিনিউয়াসলি কিন্তু প্রোডাক্টের চেঞ্জ আসতে থাকে। So আপনি যখন ওই এপিআই ইউজ করতেছেন, আর একটা ক্লাউড ভেন্ডরের সাথে কথা বলতেছেন, ধরেন কোনো কারণে অ্যামাজন সার্টেন কিছু একটা জিনিস চেঞ্জ করে দিল, হ্যাঁ, করে টুকটাক চেঞ্জ সবসময় হতে থাকে, ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 হতে থাকে। তখন আপনি কি করতে হবে? আপনি স্ক্রিপ্টে গিয়ে চেঞ্জ করতে হবে পুরো জিনিসটা, যে আচ্ছা অ্যামাজন এখন এভাবে না এভাবে করে, গুগল এখন এভাবে না এভাবে করে, তো আমার স্ক্রিপ্টটা আমি একটু আপডেট করি। এখন আপনি আপডেট করলেন ডেটাবেজের স্ক্রিপ্ট, পরশুদিন দেখলেন যে আপনার আয় হায়, গুগল এখন হচ্ছে সার্ভার লঞ্চ করতে দেয় না এভাবে, ওরা এখন আরেকটা ফ্লো দিয়ে সার্ভার লঞ্চ করতে দেয়, বা সার্ভার লঞ্চ করতে দেয়, বাট এখানে এখন এক্সট্রা একটা হচ্ছে অথেন্টিকেশন দিতে হয়, বা একটা ওই যে ওটিপি দিতে হয়, কিছু একটা দিতে হয়, গুগল একটা রুল অ্যাড করলো। So তখন আপনি কি করতে হবে? তখন আপনি স্ক্রিপ্টটা আবার চেঞ্জ করতে হবে। সো তার মানে কি, প্রত্যেকটা রিসোর্সের জন্য আপনার যে স্ক্রিপ্ট গুলো আপনি লিখে রাখছেন, প্রত্যেকটি স্ক্রিপ্ট কিন্তু আপনার মেইনটেইন করতে হচ্ছে। So এটা হচ্ছে একটা ওভারহেড, যে আমার যদি একটা টিম থাকে, আমি ওই টিমে, আমাদের অলরেডি অনেক কাজ আছে, এখন একটা মেইন কাজ কি? শুধু স্ক্রিপ্ট গুলো মেইনটেইন করা। ওই স্ক্রিপ্টটা ভেঙে ব্রোকেন, কেউ ডেটাবেস লঞ্চ করতে পারতেছে না, সো আমার এখন গিয়ে ওই স্ক্রিপ্টটা ফিক্স করতে হচ্ছে। সো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, যে আমার স্ক্রিপ্টটা লেখা লাগতেছে এন্ড স্ক্রিপ্টটা হচ্ছে মেইনটেইন করা লাগতেছে। দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম আমরা যেটা ফেস করতেছি। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে আমরা বলতেছি যে আমরা অনেক ফাইল সিস্টেম, অনেক কাহিনী করে আমরা কন্ট্রোল করবো যে কে ডেটাবেস লঞ্চ করতে পারবে, কে ডেটাবেস লঞ্চ করতে পারবে না, আমাদের স্ক্রিপ্টের থ্রুতে। আমি একটু আগে বলে আসছি, লিনাক্স ফাইল সিস্টেমে অনেক ফিচার সেট আছে, ফ্যান্সি ফিচার্স আছে, যেগুলো দিয়ে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি। বাট কেন সে ডেটাবেস লঞ্চ করছিল, মানে কি কারণে ডেটাবেসটা সে লঞ্চ করছিল, এটা কি আমি, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা অনেক ডিফিকাল্ট। যে আমি কন্ট্রোল করলাম যে স্ক্রিপ্টটাকে রান করতে পারবে কি পারবে না, বাট হোয়াট ওয়াজ দ্য রিজন নতুন ডেটাবেসে লঞ্চ হয়েছে, বাট হোয়াট ওয়াজ দ্য রিজন নতুন ডেটাবেসের র্যাম সাইজ ইনক্রিজ করা হয়েছে। অডিটিং কিন্তু আমি করতে পারতেছি না, অডিটেবিলিটি কিন্তু আমার ইনশোর করা খুব ডিফিকাল্ট হচ্ছে জিনিসটাতে। আরেকটা জিনিস হচ্ছে কি, আহ আচ্ছা, আরেকটা জিনিস একটু পরে আসতেছি, ওইটা টেরাফর্মের একটা ফিচার বা আইএসির একটা ফিচার। তো আরেকটা জিনিস হচ্ছে যে
দুইটা জিনিস তাহলে আমি এস্টাবলিশ করলাম যে আমার কারেন্ট ইমপ্লিমেন্টেশনের দুইটা কোর প্রবলেম। একটা হচ্ছে যে অডিটেবিলিটি খুবই কম, খুবই একটা ব্ল্যাক বক্স টাইপের, যে কে করছিল ওটা কন্ট্রোল করলাম, অনেক একটু কষ্ট হবে কন্ট্রোল করতে, বাট করলাম। বাট কেন করছিল এটা কোনো অ্যান্সার আমার কাছে নাই, ডিরেক্ট কোনো অ্যান্সার নাই। তাহলে কিন্তু আমার যে ক্লিক অপসের ওই একটা একটা সিঙ্গেল পার্সন ডিপেন্ডেবিলিটি কিন্তু কাইন্ড অফ রয়ে যাচ্ছে আমার পুরো জিনিসটা থেকে। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আমাদের যে স্ক্রিপ্ট গুলো, আমরা যে স্ক্রিপ্ট গুলো লিখি, পাইথন বলেন, ব্যাশ স্ক্রিপ্ট বলেন, যে স্ক্রিপ্ট গুলো হইতেছে আমরা লিখি, এই স্ক্রিপ্ট গুলো হচ্ছে আমাদের ইম্পেরাটিভ ইম্পেরাটিভ ওয়েতে লেখা হয়। সো ইম্পেরাটিভ আর ডিক্লারেটিভ এই দুটো একটু এক্সপ্লেন করি। এটা কারণ আপনারা যদি ডেভঅপসে ইন্টারেস্ট থাকে এই দুটো টার্ম আপনারা অনেকবার শুনবেন। এই দুটো টার্ম, যে ডিক্লারেটিভ, এটা ডিক্লারেটিভ টুল এই জন্য এটা ইউজ করা হয়, এটা ইম্পেরাটিভ এই জন্য এটা থেকে এখন মানুষ সরে আসতেছে। তো এই দুইটা ডিফারেন্সটা কি? ইম্পেরাটিভ হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিব, যে ফার্স্টে এডাব্লিউএস এ যাও, গিয়ে ওই এপিআই কল করো, করে একটা ডেটাবেস লঞ্চ করো, ডেটাবেস লঞ্চ করে দেন আমাকে জানাও যে ডেটাবেসটা ঠিকঠাক ভাবে লঞ্চ হয়েছে কিনা। হয়তো চেক হেলথ হেলথ চেক করো যে ডেটাবেসে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমাকে জানাও। তো আমার কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে কিন্তু বলে দিতে হচ্ছে। এটা হচ্ছে ইম্পারেটিভ স্টাইল। আর ডিক্লারেটিভ স্টাইল কি? আমার একটা ডেটাবেস লাগবে, লঞ্চ এ নিউ ডেটাবেস, কেমনে করতে হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমার একটা নতুন ডেটাবেস লাগবে। এটা হচ্ছে ডিক্লারেটর, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমার কি লাগবে, আমার এন্ড গোলটাকে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, রেদার দেন যে আমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সো এর ইম্পারেটিভ স্টাইলের যেই প্রবলেম সেটা হচ্ছে যে আমার এই যে প্রত্যেকটা স্টেপ আমার কন্ট্রোল করা লাগতেছে। ডিক্লারেটিভ বলতে হচ্ছে কি আছে, ভাই আমার এটা দরকার তুমি এটা করে দাও, কেমনে করবে এটা তোমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা। আর একটা যেটা অডিটাবিলিটির একটা বড় একটা ইস্যু। একটা জিনিস হচ্ছে কি, আমি আমার একটা সার্ভার দরকার বা ডেটাবেসের সাইজ দরকার, আমি বাড়াই দিলাম। আমার টিমমেট যে আরো পারমিশন আছে এগুলো কাজ করার, তারা মনে হলো যে হাই হাই এই ডেটাবেস সাইজটা কি বড় করছে, আমি তো জানি না, ও ডাউন সেল করে দিল। তো আপনার কোলাবোরেশন কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যখন আপনার টিম সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনার যখন মাল্টিপল টিম, মাল্টিপল টেক লিড আপনার এখানে কাজ করতেছে, সব সময় সবাই যে সবার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে এটা কিন্তু ফিজিবল না। আবারও বলি, আমি কিন্তু একটা সার্টেন স্কেলে কথা বলতেছি। আপনার যখন ছোট টিম তখন কিন্তু এই প্রবলেম গুলো নাই। সো তখন আপনার আইএসসি আর্গুমেন্ট আপনার জন্য ইনভ্যালিড নাই। একটা যখন সার্টেন স্কেলে আপনি পৌঁছেছেন, আপনার টিম সাইজ যখন একটু বড় হয়েছে, তখনই কিন্তু আপনার এই প্রবলেম গুলো হচ্ছে আসছে, যে কমিউনিকেশনের কোলাবোরেশনের হচ্ছে একটা ওভারহেড কিন্তু আপনার এখানে অ্যাড হচ্ছে। যে কোনো একটা সার্ভার বা এই তিনটা সার্ভার কেন রানিং আছে, এখানে তো গতকাল দুইটা ছিল, তাহলে আটকে রান করছে। তো আপনার গ্রুপে মেসেজ দিলেন, কেউ রিপ্লাই দিল না, আপনার তো বিলিং হচ্ছে, প্রতিনিয়ত বিল হচ্ছে। আমি জানি না আপনারা জানেন কিনা, অ্যামাজনের যদি আপনি বড় বড় সার্ভার লঞ্চ করেন, ধরেন 16 জিবি র্যাম বা 32 জিবি র্যাম, দিজ আর ভেরি এক্সপেন্সিভ সার্ভার। মানে মাসে 6 লাখ টাকা বিল আসে এরকম সার্ভার কিন্তু অনেক আছে। আপনি যদি একটু স্কেলে যান আপনার অ্যাপ্লিকেশনের, তখন কিন্তু এই টাইপের সার্ভার আপনি ইউজ করতে হয়। তো এগুলো যদি আপনি ঘন্টাও রানিং হয়, আপনি কিন্তু একটা বড় বিল আসতে থাকে। তো এই কোলাবোরেশন ওভারহেডের কারণে কিন্তু আপনার কস্ট ম্যানেজমেন্টটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে পুরো জিনিসটাতে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে ইনফ্রাস্ট্রাকচারে যে কন্টিনিউয়াসলি যে চেঞ্জ হচ্ছে, এটা ডেটাবেস সাইজ বড় হচ্ছে, ডেটাবেস সাইজ বড় হচ্ছে, ছোট হচ্ছে, যে পুরো জিনিসটা আপনার হচ্ছে আহ, মানে আপনার মানে সরি, আপনার ইনফ্রাস্ট্রাকচারের সরি, সরি, সো আমি একটু ট্র্যাক হারিয়ে ফেলছি। যে আমার আম, আহ, আচ্ছা আমি আবার একটু রিক্যাপ করি। সো আইএসি তে আমার হচ্ছে ভার্সন কন্ট্রোল জিনিসটা একটা, ভার্সন কন্ট্রোল বলতে হচ্ছে অডিটেবিলিটিটা। সো এখন আমি যখন হচ্ছে আইএসসি তে হচ্ছে আর্গুমেন্টটা যখন আমি আনতেছি যে আমার কোলাবোরেশনের একটা মানে ইস্যু হচ্ছে, আমি যেটা বুঝে নিলাম যে আমার কোলাবোরেশনের একটা আমার একটা ইস্যু হচ্ছে। সো আইএসসি এই কোর প্রবলেম গুলো কিভাবে সলভ করে, এখন ওটাতে আসি আমাদের যে, এখন আমি থার্ড অবজেক্টিভটাতে যাচ্ছি। যে
আপনি কিভাবে কনভিন্স করবেন বা কেন আপনি হচ্ছে ইনভেস্টমেন্টটা করবেন, এই টুলটা কেন আপনি শিখবেন বা আপনার টিমে কেন এই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট করবেন। ফার্স্ট থিং হচ্ছে যে আমার নিজের যে স্ক্রিপ্ট লেখার যে ভেজালটা, স্ক্রিপ্টটা আমার লিখতে হচ্ছে না। আইএসি, আপনি যে কোনো আইএসি টুল ইউজ করবেন, এটা টেরাফর্ম হতে পারে, এটা পুলুমি হতে পারে, এটা ওপেন টোফ হতে পারে, আপনার যে কোনো একটা স্ক্রিপ্ট আপনার হচ্ছে নিজে লেখা লাগতেছে। এটা কে লিখতেছে? এটা এডাব্লিউএস নিজে লিখে দিচ্ছে, এটা জিসিপি নিজে লিখে দিচ্ছে। তো ওরা যে এগুলো নিজেকে লিখে দিচ্ছে, এগুলোকে কি বলে? এগুলোকে প্রোভাইডার বলে। একটা কনসেপ্ট আছে টেরাফর্মে, সেটা হচ্ছে প্রোভাইডার্স। মানে প্রোভাইডার কে এডাব্লিউএস, প্রোভাইডার কে জিসিপি, প্রোভাইডার কে অ্যাজুর। সো এই যে প্রোভাইডাররা, ওরা নিজেদের স্ক্রিপ্ট নিজেরাই মেনটেন করে। সো এই যে লঞ্চ এ নিউ ডেটাবেস, স্কেল আপ ডেটাবেস, এই যে স্ক্রিপ্ট গুলো এক্সাম্পল আমি এতক্ষণ দিয়ে আসছিলাম, এইগুলো এখন হচ্ছে এডাব্লিউএস আপনাকে লিখে দিয়ে দিচ্ছে। যে আমার যদি একটা তুমি সার্ভার স্কেল আপ করতে যাও, তুমি হচ্ছে এই স্ক্রিপ্ট ইউজ করো। তো এখন এডাব্লিউ যদি এডাব্লিউএস এর কোনো কিছু চেঞ্জ করে, স্ক্রিপ্টটা তারাই আপডেট করবে, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আমার ফার্স্ট প্রবলেম গন, যে আমার স্ক্রিপ্ট ম্যানেজমেন্ট ওভারহেডটা আমার এখন আর নেই। এখন সেকেন্ড যেই প্রবলেমটা, সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল করছি কিছুটা, যে আহ, আহ, আমি যে কে কতটুকু ইনফ্রা ক্রিয়েট করতে পারবে বা ডিস্ট্রয় করতে পারবে, বাট একটা অডিট অডিট গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে। সো আমরা যারা গিট শুনছি, গিট গিট ইউজ করছে, ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট ইউজ করছি, গিটে কিন্তু হচ্ছে অডিট করা যায় যে প্রত্যেকটা গিটের চেঞ্জ কিন্তু হচ্ছে একটা একটা আপনার কমিটের থ্রুতে আসে, রাইট? সো প্রত্যেকটা কমিটের মধ্যে কিন্তু একটা কমিট মেসেজ থাকে। তো আমি যদি একটা কমিটে যাই, তখন কিন্তু হচ্ছে পুরা কমিটের যে রিজনটা, হিস্ট্রিটা কিন্তু আমি জানতে পারতেছি কে করছে, কেন করছে। তো আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোডে যাচ্ছেন, তখন কিন্তু গিট ইউজ করতে হয়, মানে সবকিছু কিন্তু রিটার্ন অবস্থায় থাকে। সো গিট যখন আপনি ইউজ করতেছেন, তখন আপনার অডিটেবিলিটি বাই ডিফল্ট গিটের সাথে আসতেছে, আপনার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনো একটা সার্টেন চেঞ্জ কেন করা হয়েছে, এটা হচ্ছে গিটের মধ্যে ডিফাইন করা হয়ে যাচ্ছে, আপনি নিজে থেকে আর হচ্ছে এটা ট্র্যাক রাখা লাগতেছে না, যে কার পারমিশন ছিল, কার পারমিশন নাই, এটা কেন করা হয়েছিল, সবকিছু কিন্তু হচ্ছে ওয়েল ডিফাইন্ড গিটের মধ্যে। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোনো কারণে আপনার যে 5টা সার্ভার ডাউন হয়ে গেছে, এই 5টা সার্ভার যদি আপনি আবার রান করতে উঠাতে চান, তখন হচ্ছে আপনার যেহেতু সবকিছু গিটের মধ্যে রিটেন ডকুমেন্ট আকারে অলরেডি আছে, আপনি জাস্ট হচ্ছে গিটের জিনিসটা আবার রিপ্রোডিউস করতে পারতেছেন, মানে গিটে যেটা আছে এটাই আপনি রিপ্রোডিউস করতে পারতেছেন। তো আমরা গিটের যে ইনহেরেন্ট যে ফিচার গুলো, ওগুলো আমরা ইউজ করে আমরা হচ্ছে পুরো কাজটা করে ফেলতে পারতেছি। আচ্ছা, আমরা আবার একটু কন্টিনিউ করবো, বাট ইন্টারেক্টিভ কেস থেকে আই থিঙ্ক কেউ একজন একটু ফ্লোরটা নিবে। ইন্টারেক্টিভ কেস থেকে যদি কেউ থাকেন, আপনারা ফ্লোরটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন পল্লব ভাইয়াকে রিকোয়েস্ট করবো ফ্লোর নেওয়ার জন্য। আমাদের সেলস টিম থেকে উনি আছেন এবং আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন এসেছে। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করবো এই কোয়েশ্চেন গুলো টু সলভ, ওই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যালো। আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে রাতুল ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো সবাইকে বিরক্ত করার জন্য সরি। তো আমাদের রাতুল ভাইয়া তো সুন্দর করে যে ওয়েবিনারটা নিচ্ছিল, এই ওয়েবিনারের উপরে আমাদের একটা অ্যাডভান্স কোর্স কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। মোট 6 মাসে স্টাডি প্ল্যান অনুসারে আমাদের কোর্সটা সাজানো, যেখানে আহ, রাতুল ভাইয়ের সাথে আমাদের আরেকজন ভাই আছে, গাজী অরফিয়াজ করিম ভাই। ওনারা দুইজনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে অপটিমাইজলি কোম্পানিতে। তো আমাদের এই 6 মাসে আহ, এই যে টপিক গুলো ভাই এতক্ষণ আলোচনা করছিল, ওই টপিক গুলোর সাথে আমাদের খুব ডিপলি ভাবেই শেখানো হবে। এছাড়াও আমাদের নেটওয়ার্কিং অ্যাড্রেসিং থাকতেছে, সিআইসিডি পাইপলাইন থাকতেছে, ডিপ্লয়মেন্ট থাকবে, ডকার থাকবে, কুবারনেটস থাকবে, এডাব্লিউএস থাকতেছে। অর্থাৎ একদম আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যতগুলো জিনিস দরকার হয় সবগুলো কিন্তু আমাদের কোর্স থাকছে। হ্যাঁ, আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে হলো আমাদের এই মাসের শেষে 30 এপ্রিলে। আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস থাকে, রবি, সোমবার এবং বুধবার। এছাড়া আমাদের প্রতিদিনই 6টা করে সাপোর্ট লাইভ ক্লাস থাকে, যেখানে কোর্স রিলেটেড 2 বেলা থাকে সাপোর্ট লাইভ ক্লাস। এছাড়াও আমাদের
থাকতেছে প্রতিদিনই আপনার টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ আপনার যদি টেকনিক্যাল গত কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাপ্লাই ক্লাস থাকছে। এছাড়াও আপনি এখন থেকে আসলে আপনার জব জার্নিটা কেমন হবে এই জন্য ইন্টারেক্টিভ পেয়ার্স স্পেশালি জব প্লেসমেন্ট সাপোর্ট রেখেছে প্রতিদিনই, যাতে করে আপনি প্রতিদিনই একজন সিনিয়র এইচআর এর কাছ থেকে আসলে আপনার জবের জার্নিটা কেমন হওয়া উচিত বা একজন ডেভঅপস ইঞ্জিনিয়ারদের সিভি থেকে শুরু করে সবকিছু প্রোফাইল সবকিছুই কিন্তু ওনার কাছ থেকে গাইডলাইন পাচ্ছে। হ্যাঁ, কোর্স শেষে আমাদের ইন থেকে যেহেতু বাংলাদেশে এখন ডেভঅপস ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড, সেই হিসাব করে আমাদের এখন থেকেই আপনার কোর্স শেষে 6টা জব গাইডলাইন ক্লাস থাকবে, ইন্টারভিউ থাকবে, যাতে করে আপনি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে ইন্টারভিউ গুলো ফেস করবেন সেই জিনিসটাও কিন্তু আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে থাকছে। তো আমাদের টোটাল কোর্স ফিটা হলো 8,000, বাট যারা আজকে ভর্তি হবেন তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে। আর কোনো কোর্স রিলেটেড যে কোনো ইস্যু বা কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন এবং হলো অফার সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে রাখছি, আপনারা হোয়াটসঅ্যাপ এবং বা আমাকে সরাসরি কল করুন। সবাইকে বিরক্ত করার জন্য আবারও সরি এবং থ্যাঙ্কস হলো সবাই সুন্দর একটা ওয়েবিনার জয়েন করার জন্য। থ্যাঙ্কস রাতুল ভাই, সময় দেওয়ার জন্য কন্টিনিউ করতে পারেন। জি, থ্যাংক ইউ। সো আমরা যেখানে ছিলাম যে আমাদের স্ক্রিপ্ট গুলো এখন লেখা লাগতেছে না, কারণ যে প্রোভাইডার কনসেপ্টটা চলে আসছে, যা যে কোম্পানির স্ক্রিপ্ট ওই কোম্পানি ম্যানেজ করে দিচ্ছে। আমার এটা নিয়ে মাথা ব্যথা নেই, আমার শুধু কাজ হচ্ছে কি আমি কি লঞ্চ করব, কি ডিস্ট্রয় করবো, কি আপডেট করবো, এটা হচ্ছে আমার কনসার্ন। এটার বাইরে আমার কোনো কনসার্ন নেই, কারণ প্রোভাইডার এটা দিয়ে দিতেছে। এই প্রোভাইডার একটা টেরাফর্মের স্পেসিফিক আইএসি কনসেপ্ট, যে বাট ভিতরের মধ্যে কি থাকে, প্রোভাইডারের মধ্যে কিছু স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট গুলো কি করে আমরা যা যা করতাম আগে নিজেরা, এগুলো এখন প্রোভাইডার করতেছে। সো আই হোপ এতটুকু ক্লিয়ার যে প্রোভাইডার জিনিসটা কি, বা মেইন একটা আমাদের ওভারহেড বা আমাদের যেটা পেইন পয়েন্ট, এটা কিভাবে সলভ হয়ে গেছে, এটা এখন যে ক্লাউড ভেন্ডার সেটা করতেছে। এখন সেকেন্ড যেটা হচ্ছে, আমরা পুরো জিনিসটা যখন রিটেনে নিয়ে আসতেছি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমার রিটেন, আগেও কিন্তু রিটেনই ছিল, আমি যখন স্ক্রিপ্ট লিখতেছিলাম স্ক্রিপ্টটা কিন্তু রিটেনে ছিল। তো কিন্তু আমার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে আমার লিস্ট অফ রিসোর্সেস, আর একটা হচ্ছে আমার স্ক্রিপ্ট গুলো ওটার সাথে কথা বলতেছে। এখন স্ক্রিপ্ট পার্টটা আমি বাদ দিয়ে দিয়েছি, এটা প্রোভাইডার নিয়ে গেছে। এখন হচ্ছে আমার লিস্ট অফ রিসোর্সেস হচ্ছে চলে আসছে। এই লিস্ট অফ রিসোর্সেস আমি কি করতেছি, আমি হচ্ছে একটা গিটে সেভ করতেছি, ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট হাব, গিট ল্যাব, ডাজন্ট ম্যাটার, আমি কোন এক জায়গায় সেভ করতেছি। সেভ করে হচ্ছে এটা আহ মানে কখন কি হবে না হবে এই জিনিসগুলো হচ্ছে আমি ওই গিটের থ্রুতেই আমি একমাত্র চেঞ্জ করতে পারতেছি। সো এটার মানে কি দাঁড়ায়, যে আমার গিটের যে স্টেটটা আছে, গিটে যদি বলে 5টা সার্ভার, তাহলে 5টা সার্ভারই হচ্ছে সোর্স অফ ট্রুথ। ইনফ্রাতে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে কয়টা সার্ভার আছে ওইটা না, মেইন হচ্ছে আমার লিখা কতটুকু আছে, রিটার্ন ডকুমেন্টে কতটুকু আছে, গিট হাবে কতটুকু আছে, সেটা হচ্ছে আমার সোর্স অফ ট্রুথ। তাহলে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোডে প্রোভাইডেড একটা, গিট একটা, যে আমার সোর্স অফ ট্রুথ হচ্ছে গিট। বাকি কোথায় কি আছে না আছে আমরা এখন দেখবো না, আমি দেখবো যে আমার গিটে কয়টা সার্ভার রানিং আছে। এখন গিটে যদি আমি বলি যে 10টা করে দাও, গিটে পুশ করলাম 10টা বলে, আমার কিন্তু 10টা সার্ভার লঞ্চ করতে হবে। গিটে বললাম যে আমি 3টা করে দাও, সে হচ্ছে 3টা করে দিবে। ডিরেক্ট থ্রুতে হবে, ডিরেক্ট আমি কোনো সার্ভার আর ম্যানেজ করবো না, কারণ ডিরেক্ট আমি যেটা বললাম যে ডিরেক্ট যদি আমি ম্যানেজ করি, ওই যে সিঙ্গেল পার্সন একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে, যে কেউ একজন লঞ্চ করলো, কেউ একজন ডিস্ট্রয় করলো, এখানে দুনিয়ার একটা মানে কেওস ক্রিয়েট হচ্ছে। বাট আমি এখন থেকে বলে দিলাম যে ভাই, এভরি সিঙ্গেল চেঞ্জ হচ্ছে গিটের থ্রুতে করতে হবে, ডিরেক্ট সার্ভারে আমি কনসোল থেকে ক্লিক অপস আমি অফই করে দিলাম, ডিসেবল করে দিলাম ক্লিক অপস, যে কোনো চেঞ্জ তুমি এখন হচ্ছে গিটের থ্রুতে করবা। সো আমার অডিটেবিলিটি কিন্তু অনেক বেড়ে গেছে, ইভেন আমার রিডেবিলিটিও বেড়ে গেছে, যে আমার একটা ইনফ্রাতে কি কি আছে না আছে, আমি কিন্তু টেরাফর্মের কোড যেটা বা টেরাফর্ম যে ইনফ্রার যে পোর্শনটুকু, এটা দিয়ে কিন্তু আমি গ্রাফ জেনারেট করে ফেলতে পারছি। অনেক টুল আছে, নট জাস্ট টেরাফর্ম, সবার সাথে টুল আছে, যে কোনো কারণে যদি আমার আজকে ইনফ্রাতে কোনো একটা চেঞ্জ হয়, আমার ম্যানুয়ালি গিয়ে গ্রাফটা আবার জেনারেট করতে হচ্ছে না, ডায়াগ্রাম জেনারেট করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হচ্ছে আপডেট হতে থাকবে। সো এটা একটা একটা ভেরি গুড আপ টু ডেট ডায়াগ্রামস আমার ইনফ্রার অলওয়েজ হচ্ছে রেডি। আমার কখন এটা নিয়ে যে আলাদা সময় দিতে হচ্ছে না। সো নতুন কেউ একজন যদি অনবোর্ড হয়, সে যাচ্ছে ডায়াগ্রাম গুলো দেখে বুঝবে যে দিস ইজ দ্য লেটেস্ট স্টেট আমাদের ইনফ্রার। কাউকে জিজ্ঞেস করতে পারে না যে ভাই কয়টা সার্ভার আছে, কোথায় কি আছে, এই অ্যাপ্লিকেশনটা কোথায় যায়, ওই অ্যাপ্লিকেশনটা কোথায় যায়, সেই কিন্তু কাইন্ড অফ টেরাফর্মের কোড বা ওই যে ইনফ্রাস্ট্রাকচার লিস্টটা দেখে কিন্তু সেই জিনিসটা ফিগার আউট করে ফেলতে পারতেছে। আরেকটা যেটা মেইন একটা সুবিধা, সেটা আমাদের আগেও ছিল, যেটা টেরাফর্মের থ্রুতে আমি যেটা অ্যাচিভ করতে পারতেছি, সেটা হচ্ছে যে কোনো কারণে একজন জুনিয়র এসে একটা সার্ভার ডিলিট করে দিল,
বা একটা সার্ভার রিবুট করে দিল, একটা ডেটাবেস কিছুটা চেঞ্জ করে দিল, ডেটাবেস অ্যাক্সেস করা যাচ্ছে না। এটাও কিন্তু হয়, এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে যে ডেভ ডেটাবেসে কাজ করতে গিয়ে প্রোডাকশন ডেটাবেসে হচ্ছে স্ক্রিপ্ট রান করে দিচ্ছে। তখন হচ্ছে একটা মেস আপ হয়। আপনি জানেন কি না, গুগলে কিছুদিন আগে গুগল একটা ক্লায়েন্টের কিন্তু আহ $25 বিলিয়ন একটা কোম্পানির কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটাই হয়েছে, যে তারা ডেভের পয়েন্ট করা ছিল, ভাবছে ডেভে পয়েন্ট করে, বা ডিলিটে পয়েন্ট করেছিল প্রোডাকশনে, এবং পুরো এন্টায়ার ডিবি হচ্ছে উড়ে গেছে। মানে অ্যাকচুয়ালি উড়ে গেছে মানে ডিলিটই হয়ে গেছে। এটা রিকভার করতে তাদের 25 দিন সময় লাগছে। 25 দিন কোম্পানিটার অপারেশন ডাউন ছিল, এবং কোম্পানিটার রেভিনিউ ছিল $25 বিলিয়ন, মানে মার্কেট ক্যাপের একটা কোম্পানি ছিল। তো এটা কিন্তু মানে হয় এই জিনিসটা, এটা তো মানে আউট অফ দ্য ব্লু কোনো হচ্ছে এক্সাম্পল না। তো আমি যখন মানে এই টাইপের যখন ডিজাস্টার আমার হচ্ছে, যে আমার পুরো ডেটাবেস ডিলিট করে দিচ্ছে, একটা হচ্ছে ডেটা ডিলিট করে দিচ্ছে, ডেটা ম্যানিপুলেট করে ফেলছে, বা ডেটাবেস ডিলিট করে দিচ্ছে। এবং পার্সোনালি আমার সাথে কিন্তু এরকম একবার হয়েছিল যে আমি একটা ডেটাবেস না, আমার একটা ক্লাস্টার আমি ডিলিট করে দিছি। তো তখন আমার কুইকেস্ট ডিজাস্টার রিকভারিতে আমি কি করব, আমি জাস্ট টেরাফর্মকে যে বলবো যে ভাই যেটা লেখা আছে ওটা রান করে দাও। মানে আমার লিখা রিটেন ডকুমেন্টে তো আছে, আমি হয়তো কোনো কারণে ভুলে কনসোল থেকে গিয়ে ডিলিট করে দিছি, আমি টেরাফর্মকে গিয়ে ইমিডিয়েটলি বলবো যে আমার যতটুকু রিটেন ডকুমেন্ট ওইটা তুমি হচ্ছে রেপ্লিকেট করে দাও। সো আমার এত কিছু মাথায় রাখতে হচ্ছে না, যেটা কনফিগারেশন কি, কাউকে যা বলা লাগতেছে না যে ভাই ওটাতে ডেটাবেস সাইজ কত ছিল, ওটার প্যারামিটার কি ছিল, নাথিং, জাস্ট রান করে দিচ্ছি। এবং আমার ডিজাস্টার রিকভারি কিন্তু যথেষ্ট স্ট্রাকচার হয়ে গেছে। ডিজাস্টার কিন্তু স্টিল হচ্ছে, বাট রিকভারি প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে। আর কোলাবোরেশনের যে জিনিসটা, যে আমি বাড়াইলাম আমার টিমমেট জানলো না, এখন তো জানতেছে, কারণ সে মানে কমিট মেসেজ দেখে কিন্তু সে দেখতেছে। বাট এট দ্য সেম টাইম এমন হয় যে আমিও একটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছি, আমার একটা টিমেরও একটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছে। তো এটার জন্য টেরাফর্মের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্টেট বলে। স্টেট জিনিসটা কি আসলে? তো আমরা টেরাফর্ম স্পেসিফিক কিন্তু কয়েকটা জিনিস দেখছি। একটা হচ্ছে কি প্রোভাইডার। তো রিসোর্স কি, রিসোর্স আমরা জানি যে সার্ভার টার্ভার মেশিন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের রিসোর্স ডেটাবেস। তো প্রোভাইডার কি, স্ক্রিপ্ট গুলো যেগুলো এডব্লিউএস জিসিপি ক্লাউড ভেন্ডার এখন আমাদেরকে লিখে লিখে দেয় আমাদের। আমি চাইলে নিজেও একটা প্রোভাইডার লিখতে পারি, আমার যদি কোনো কারণে দরকার হয় আমি কিন্তু নিজেও গো একটা ল্যাঙ্গুয়েজ আছে টেরাফর্ম হচ্ছে গো ইউজ করে, তো গো দিয়ে আপনিও হচ্ছে নিজের প্রোভাইডার নিজে লিখতে পারবেন। তো আপনার যদি অনেক কমপ্লিকেটেড ইনফ্রা হয় তখন দেখা যায় যে অনেকে নিজেরা প্রোভাইডার লিখে ফেলে, নিজেদের ইনহাউস প্রোভাইডার লিখে ফেলে। বাট ইন মোস্ট কেসেস এ প্রোভাইডার লেখা লাগে না, আপনি জাস্ট এডব্লিউএস এর প্রোভাইডার, জিসিপি প্রোভাইডার ইউজ করে হচ্ছে আপনি আপনি কাজটা করে ফেলতে পারছেন। সো প্রোভাইডার আমাদের ক্লিয়ার, রিসোর্স আমাদের ক্লিয়ার। আরেকটা হইতেছে কি, যে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে স্টেট। স্টেট জিনিসটা কি আসলে? সো আমরা এখন তাহলে আসি যে টেরাফর্ম কাজটা করে কিভাবে। সো আমরা এতক্ষণ মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড জিনিসটাকে একটু একটু ধরতে পারতেছি। আবারও বলি, 1 ঘন্টার একটা সেশন নেয় জিনিসটা পুরোপুরি মানে কনভিন্স হওয়াটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা করে যাই যে আজ কতটুকু আমরা কনভিন্স করতে পারি নিজেদেরকে, বা আপনি নিজেকে নিজে সেল করতে পারতেছেন কিনা জিনিসটা, যেটা আমি শিখবো, কেন শিখবো। তো স্টেট জিনিসটা একটু এক্সপ্লেন করি, এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট টেরাফর্মে, যেটা আমাদের স্ক্রিপ্টে মিসিং। সেটা কি, যে আমার স্ক্রিপ্ট আছে যে, বা আমি চাচ্ছি যে আমার 3টা সার্ভার রান হবে। হ্যাঁ, ব্যাক এন্ডের জন্য, ফ্লাস্ক অ্যাপের জন্য 3টা সার্ভার রান হবে। এখন আমি এক জায়গায় লিখে রাখছি যে 3টা সার্ভার, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। এখন আমি দিলাম যে লঞ্চ সার্ভার, স্ক্রিপ্ট আমি রান করলাম। ট্রেডিশনাল স্ক্রিপ্ট হলে কি হয়, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3 লঞ্চ করলাম, সে হচ্ছে 3টা লঞ্চ করে দিল। আমি যদি আবার সেই জিনিসটা রান করি, মানে সেমটা আবার রান করে দিলাম, সে কি করবে? অনেক ক্ষেত্রে কি করবে জানেন, সে হচ্ছে আবারও 3টা লঞ্চ করে রেখে দিবে, ইভেন তো নামগুলো সেম, বাট ক্লাউডে নামটা মেইন না, মেইন হচ্ছে আইডিটা। আপনি তো আইডি ডিফাইন করতেছেন না, আপনি বলতেছেন যে আমার সার্ভার 1, 2 GB র্যাম, 2 কোর সিপিইউ, লঞ্চ। সে আবার লঞ্চ করবে, আপনি যতবার রান করবেন সে ততবার হচ্ছে লঞ্চ করা শুরু করতেছে, আনলেস আপনি স্ক্রিপ্ট হ্যান্ডেল করতেছেন। আমি একটা সিম্পলিফাইড এক্সাম্পল দিচ্ছি। সো টেরাফর্ম জিনিসটা কিভাবে হ্যান্ডেল করে, টেরাফর্ম আপনারা যে বললাম, টেরাফর্মের লজিকটা কিন্তু প্রোভাইডার নিয়ে গেছে। So এখন স্টেটে জিনিসটা, টেরাফর্ম একটা টুল, যে টুলটা ইউজ করে প্রোভাইডার লিখতেছে মানুষজন। স্টেট কনসেপ্টটা ইউজ করে হচ্ছে মানুষজন প্রোভাইডারটা লিখে, কিভাবে লিখে, যে আপনার রিটেন ডকুমেন্ট, যেটা সোর্স অফ ট্রুথ, যেটা আমার লেখালেখি করা আছে গিটে, ওটা আমি ধরে নিলাম যে আমার অ্যাকচুয়াল ইনফ্রা, যেটা আমি চাই। এখন আপনার এডব্লিউএস এ কয়টা সার্ভার রানিং আছে কি রানিং নাই, এটা টেরাফর্ম কিভাবে বুঝবে?
টেরাফর্ম হচ্ছে এডব্লিউএস এপিআই কল করে, রাইট? ওই যে প্রোভাইডার গুলো ইউজ করে সে হয়তো একটা ফেচ কল করে বা গেট কল করে যে কি কি সার্ভার আছে লিস্ট পাঠিয়ে দাও আমাকে। সো হচ্ছে একটা লিস্ট সে পাঠিয়ে দিচ্ছে। এই পাঠানোর পরে সেটা কোথায় সে স্টোর করে, এটা হচ্ছে সে স্টেট স্টোর করে। স্টেট জিনিসটা কি? স্টেট জিনিসটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনফ্রা, যেটা ওইটার একটা ব্লু প্রিন্ট। আর ডিটা কি আছে আপনার, যেটা আপনার ডিজায়ার্ড, যেটা আপনি চাচ্ছেন, যেটা যে ডিক্লেয়ার করে রাখছেন, ডিক্লারেটিভ ওয়েতে যেটা আপনি বলে রাখছেন যে ডিজায়ার স্টেট হচ্ছে আপনার ডিটে লেখা আছে। আর আপনার অ্যাকচুয়াল ইনফ্রাটা হচ্ছে আপনার টেরাফর্ম ফেচ করে এনে স্টেট ফাইলটাতে হচ্ছে সেভ করে রাখে। তো আপনি যখন টেরাফর্মকে বলেন যে লঞ্চ সার্ভার 3, তখন সে কিভাবে ফিগার আউট করে সার্ভারটাকে লঞ্চ করতে হবে কি করতে হবে না? সে তখন গিয়ে দেখে যে আচ্ছা আমার তো লেখা আছে তো সার্ভার 3টা লঞ্চ করতে হবে, তাহলে আমি স্টেটে গিয়ে একটু চেক করি যে ওখানে কি সার্ভার 3 নামে কিছু আছে কিনা। সে যখন স্টেটে যাবে, সে যদি দেখে যে সার্ভার 3 নামে কিছু একটা আছে, সে তখন হচ্ছে বলবে যে সার্ভার 3 অলরেডি আছে, আমার এটা নতুন করে ক্রিয়েট করতে হবে না। সে কিন্তু কাইন্ড অফ নিজে নিজে একটা ডিসিশন নিতে, যে আমি এটা অলরেডি আছে, এটা আমার কিছু করতে হবে না। সেম ভাবে আপনার ইনফ্রাতে সার্ভার 1 আর 2 আছে, কিন্তু অ্যাকচুয়ালি 5টা সার্ভার রানিং আছে অ্যাকচুয়াল ইনফ্রাতে। আপনি যখন রান দিলেন প্ল্যানটা, মানে টেরাফর্মে এটা যে চেক করে, এটা রানিং বলে। আর যখন রান দিলেন তখন সে হচ্ছে দেখলো যে থাকার কথা 2টা কিন্তু আসতে 5টা, তাহলে আমি 3টা ডিস্ট্রয় করে দিই। আর সে আপনাকে বলবে যে তোমার কিন্তু এখানে 3টা বেশি আছে এবং ওই 3টা রিটেন ডকুমেন্টে নাই, তো আমি এটা ডিস্ট্রয় করে দিব। সো এই যে ডিস্ট্রয় করা বা ক্রিয়েট করা, এই ডিসিশনটা সে কিভাবে নেয়? স্টেট ফাইলটা চেক করে নেয়। সো স্টেট ফাইলটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্টারমিডিয়েটারি, রিয়েল ওয়ার্ল্ড ইনফ্রার ব্লুপ্রিন্টটা ওখানে থাকে। আর আমাদের যে কোড, ইনফ্রাস্ট্রাকচারের যে কোডটা, টেরাফর্মের যে কোডটা, সেটা ভিটের সাথে রিয়েল ওয়ার্ল্ড ইনফ্রার হচ্ছে একটা ইন্টারমিডিয়েটারি স্টেপ হচ্ছে আমাদের স্টেট ফাইলটা। এখন স্টেট ফাইলটাও অনেক ইন্টারেস্টিং, যে আহ, মানে সেন্ট্রালাইজ ভাবে স্টেট ফাইলটা ম্যানেজ করা যায়, যে পুরো এন্টায়ার কোম্পানির বা পুরো এন্টায়ার ইনফ্রার একটা স্টেট ফাইল থাকবে এবং এট এ টাইম এই স্টেট ফাইলটা শুধু একজনই অ্যাক্সেস করতে পারবে। এটা হয়তো আপনি কোনো এক জায়গায় কমন একটা জায়গায় রাখলেন, কমন একটা সার্ভারে বা S3 বাকেটে বা যে কোনো একটা কমন স্টোরেজ সিস্টেমের মধ্যে আপনি রাখলেন। আমি যখন স্টেট ফাইল ম্যানিপুলেট করতে যাবো, বা আমি যখন একটা কিছু ক্রিয়েট করতে যাচ্ছি, কোনো কিছু ডিস্ট্রয় করতে যাচ্ছি, আমি চেক করতে যাচ্ছি, কিছু একটা করতে যাচ্ছি, স্টেট ফাইলটা আমি রিড করতে যাচ্ছি, তখন আমি শুধু করতে পারবো, আর কেউ করতে পারবে না। এট দ্য টাইম কেউ করতে পারবে না, আমারটা শেষ হওয়ার পরে সে করতে পারবে। তাহলে কি হবে? একই সাথে একই জায়গায় একই সাথে একই ডেটাবেসে একই চেঞ্জ দুইজন করতে পারবে। কারণ কি? যে আগে রিকোয়েস্টটা করছে সে আগে করবে, যে পরে করছে সে ওয়েট করতে থাকবে, যে ওকে বলে দেওয়া হবে যে ভাই এটা আরেকজন কিন্তু রান করছে, তোমার একজন টিমমেট এটা রান করতেছে, ওয়েট করো। ওরটা হওয়ার পরে আমারটা হবে, মানে একই সাথে প্যারালালি একই রিসোর্সের চেঞ্জ, কিন্তু সেন্ট্রালাইজ স্টেট। আপনি যখন রিমোট একটা স্টেট বলে, এটাকে রিমোট স্টেটে যখন যাচ্ছেন, তখন কিন্তু এটা পসিবল হচ্ছে না। সো আপনি ইনফ্রাডিট কনকারেন্ট চেঞ্জের যে প্রবলেমটা, এটা কাইন্ড অফ সলভ করে ফেলছেন, যে যে চাইলেই কেউ ইচ্ছা মতো হচ্ছে পুরো জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারতেছেন, ইভেন আপনার টিমমেটরাও, কারণ স্টেট ফাইলটা এট এ টাইম একজন চেঞ্জ করতে পারে। এবং এটা কনফিগার করা খুবই ইজি, এটা এখন মানে ভেরি ইজি, আউট অফ দ্য বক্স একটা ফিচারের মতো। এটা কনফিগার করতে 5-10 মিনিট সময় লাগে, কিন্তু এটা যখন আপনি করে দিবেন তখন আপনি ইনফ্রাতে একই সাথে দুইজন কখনই কনকারেন্টলি চেঞ্জ করতে পারবেন। যে একই ডেটাবেসে একজন স্কেল ডাউন করতেছে, একজন স্কেল আপ করতেছে, এটা কখনই করতে দিবেন না। যে রিকোয়েস্টটা আগে যাবে সে ওইটাকে প্রায়োরিটাইজ করবে, করে ওইটার কাজটুকু করে ছেড়ে দিবে স্টেট ফাইলটা, লকটা ছেড়ে দিবে। এটা লক নিতে হয়, একটা লক মেকানিজম আছে, লকটা একবার করতে হয়। আমি যখন লক একবার করলাম, আমার কাজ শেষ করার পরে সেকেন্ড আরেকজন লকটা নিতে পারতেছে। তো এটাতে মেইন যে আমার যে প্রবলেমটা, যে একই সাথে কোলাবোরেশনের সময় আমার যে ইস্যুটা, যে ইনফ্রাতে ধুমধারাক্কা চেঞ্জ যেগুলো, এগুলো কিন্তু হচ্ছে এখন আর আমি অ্যালাউ করতে পারতেছি না। সো আমি আমি প্রিটি শিওর যে লাস্টের পোর্শনটুকু, স্টেটের কনসেপ্টটুকু হয়তো অনেকের হয়তো 100% এখন ক্লিয়ার হয় নাই, হুইচ ইজ কমন। কারণ মানে আমি যখন টেরাফর্ম প্রথমবার যখন হচ্ছে দেখি, আমার কিন্তু যথেষ্ট সময় লাগছে পুরো জিনিসটা মানে নিজেকে সেল করতে, যে ভাই এটা দরকারটা কেন, কারণ আমি কিন্তু টেরাফর্ম ছাড়াই অনেকগুলো কাজ করে আসছি। তো মানে আজকের ওয়েবিনারে আমার যে গোলটা ছিল যে আপনাদেরকে বেসিক্যালি একটা ইনসাইট দেয়া, যে পুরো মানে জিনিসটা কেন ইউজ করা হচ্ছে এবং আপনাদের কেন জিনিসটা এক্সপ্লোর করা উচিত। আর্গুমেন্টটা যে আপনি আপনার টিম লিডকে যে আপনি হচ্ছে বা আপনার কারেন্ট প্রোডাক্টে যেখানে কাজ করতেন ওখানে যে আপনি বলবেন যে আমরা টেরাফর্ম ইউজ করি বা আইএসি ইউজ করি, এটা আসলে আপনার জন্য কি দরকার কিনা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আর্গুমেন্ট আপনি বিল্ড করতে পারতেছেন কিনা।
প্রেজেন্টেশনটা বেসিক্যালি, যে আপনার স্ট্রংলি আপনার জিনিসটা পিচ করতে পারতেছেন কিনা আপনার টিমে বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, বা আপনি এই ধরনের টেকলি কিন্তু আপনি টিমমেটদেরকে আপনি বলছেন আমরা এরকম ইউজ করবো, so তারা কিন্তু একটা নতুন টুল শিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি স্ট্রং আর্গুমেন্ট যদি বিল্ড না করেন, সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে কেউ বোকা মানুষজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে না, তো আপনার কিন্তু জিনিসটা জাস্টিফাই করা লাগতেছে। ইভেন দো আপনি টিম লিড, টেক লিড, এটা এমন না যে আমি আজকে বলছি করো, প্রথম থেকে সবাই করা শুরু করলো, এটা তো একটা বাজে টিমের এক্সাম্পল। তো আপনি যখন স্মার্ট মানুষজনের সাথে যখন আপনি কমিউনিকেট করতে যান, তখন কিন্তু আপনার আর্গুমেন্টটা বিল্ড করা লাগতেছে। তো আই হোপ আজকে আপনারা আর্গুমেন্ট বিল্ডিং এর একটা প্রশ্ন হয়তো আপনাদের ক্লিয়ার হচ্ছে বা হয়েছে। আমি চ্যাটে একটু চেক করি কোনো কোশ্চেন আছে কিনা। আহ, আচ্ছা, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইট? আমি জানি না কি ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, বাট এয়ারফর্ম হচ্ছে গো লাইনে লেখা। আর টেরাফর্মে যে ইনফ্রাটা লেখা হয়, যে লিস্টটা আমরা ডিফাইন করি বা প্রোভাইডারকে কল টল করি, এই জিনিসগুলো হচ্ছে HCL, হ্যাশিকর্প, যেটা হচ্ছে হ্যাশিকর্প হচ্ছে টেরাফর্ম বানিয়েছে যারা, তাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ HCL দিয়ে করতে হয়। বাট আপনি যদি পুলুমি, যেমন একটা টুল আছে পুলুমি ইউজ করেন, তখন আপনি পাইথন দিয়ে করতে পারবেন। বা AWS এর একটা আছে হচ্ছে ক্লাউড ফরমেশন, ওদেরটা দিয়ে করলে তখন হচ্ছে আপনি মানে মানে প্ল্যাটফর্মের ক্ষেত্রে HCL ইউজ করতে হচ্ছে। বাট এটা নট নেসেসারি সবগুলো টুলের ক্ষেত্রে আপনি ইউজ করতে হবে। যেমন ক্লাউড ফরমেশন দিয়ে কি হয়, ক্লাউড ফরমেশন দিয়ে আপনি AWS এর সকল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে পারবেন, রিটার্ন ডকুমেন্ট আকারে লিখতে পারতেছেন। প্ল্যাটফর্মের মেইন সুবিধাটা কি? প্ল্যাটফর্মের মেইন সুবিধাটা হচ্ছে আপনি AWS, GCP, AWS আর GCP এর বাইরে যেমন মঙ্গোডিবি, আমি জানি না আপনারা কি ইউজ করেন কিনা, মঙ্গোডিবি অ্যাটলাস একটা সার্ভিস, ডেটাডগ একটা সার্ভিসেস, এই টাইপের থার্ড পার্টি অনেকগুলো সার্ভিসের ইনফ্রাও কিন্তু আপনি টেরাফর্মের থ্রুতে ম্যানেজ করতে পারতেছেন। ইভেন আপনাদের যে গিটহাব রেপো গুলো ক্রিয়েট হয়, যে আপনার অর্গানাইজেশনের যে গিটহাব রেপো গুলো থাকে, ওগুলো কিন্তু টেরাফর্ম দিয়ে ম্যানেজ করা যায়। তো টেরাফর্ম দিয়ে অ্যাকচুয়ালি মানে ইনফ্রার বাইরেও আপনার আরো কিছু ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনারা, আচ্ছা এটা বলার আগে লাস্ট একটা ইন্টারেস্টিং, আজকের লাস্ট ইন্টারেস্টিং টপিক বলবো, সেটা হচ্ছে যে আমি জানি না আপনাদের কেউ অ্যানসিবল এর নাম শুনছেন, আনসিবল একটা টুল আছে। সো অনেকেই, ইভেন দো আমিও ইনিশিয়ালি কনফিউজ থাকতাম যে আনসিবল আর টেরাফর্মের মধ্যে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ আনসিবল, হোয়াট ইজ টেরাফর্ম। সো আনসিবলও কিন্তু একটা কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টুল, মানে ISC এর মতো, বাট আনসিবল বানানো হয়েছে অনলি ফর কনফিগারেশন ম্যানেজমেন্ট। সো এটাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল বলে, টেরাফর্মকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টুল। দুইটা অনেক কিছু সিমিলারিটি আছে, বাট দুইটা স্ট্রং পয়েন্টস আর ডিফারেন্ট। যে আনসিবল হচ্ছে কনফিগারেশন ম্যানেজ করে, কেমন কনফিগারেশন ম্যানেজ করে, ধরেন আপনি বলেন যে আমার হচ্ছে একটা জেনকিন সার্ভার লঞ্চ করতে, গোল জেনকিন সার্ভার লঞ্চ করা। সো আপনি টেরাফর্মকে দিয়ে একটা সার্ভার প্রভিশন করলেন, কারণ আপনি ইনফ্রাতে তো একটা নতুন মেশিন, উবুন্টু মেশিন আপনার দরকার। তো আপনি এটা টেরাফর্ম দিয়ে প্রভিশন করলেন, এরপরে অ্যানসিবল হচ্ছে ওই মেশিনের মধ্যে ঢুকে জেনকিন্স ইনস্টল করে দিল, জাভা ইনস্টল করলো, দেন জেনকিন্স ইনস্টল করলো, দেন আরো কিছু প্লাগইন ট্যাগিন হয়তো ইনস্টল করে দিল। সো এই যে কনফিগার করে দিতেছে আপনার সার্ভারটাকে, বুঝতেছেন কিনা? টেরাফর্ম যেটা লঞ্চ করছে, আনসিবল হচ্ছে জিনিসটা কনফিগার করতেছে। এখন টেরাফর্ম দিয়ে কি জেনকিন্স ইনস্টল করা যেত না? অবশ্যই যেত। টেরাফর্মের ভিতরে কিন্তু স্ক্রিপ্ট রান করা যায়, যে আপনি সার্ভার লঞ্চ করে দেন স্ক্রিপ্ট রান করে দিবেন। আনসিবল দিয়ে কি একটা সার্ভার লঞ্চ করা যায়? আনসিবল দিয়ে কিন্তু সার্ভার লঞ্চ করা যায়। ইনফ্যাক্ট টেরাফর্মের কনসেপ্ট আসার ঠিক আগে আগে কিন্তু অনেকগুলো কাজ, ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিন্তু প্রভিশনিং কিন্তু আনসিবল দিয়ে করা হতো। বাট আনসিবলের একটা মেইন ইস্যু হচ্ছে, আনসিবলে হচ্ছে আপনার ওই যে লজিক গুলো নিজে নিজে হ্যান্ডেল করতে হচ্ছে, মানে সেম প্রবলেম, লজিক গুলো আপনি হ্যান্ডেল করতে হচ্ছে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার লজিক গুলো নিজেদের হ্যান্ডেল করা লাগতেছে না। যে আনসিবল কিন্তু ইটসেলফ প্রিটি স্মার্ট। ধরেন আপনি একটা সার্ভারে ঢুকে আনসিবল কে বললেন যে তুমি জেনকিন্স ইনস্টল করে দাও, সে কিন্তু ফার্স্টে চেক করবে যে জেনকিন্স ইনস্টল করা আছে কিনা। যদি ইনস্টল করা না থাকে তখন সে ইনস্টল করবে, যদি ইনস্টল করা থাকে সে জাস্ট বের হয়ে যাবে, সে বলবে যে ইনস্টল অলরেডি করা আছে। সো মানে আনসিবলও কাইন্ড অফ স্মার্ট, বাট টেরাফর্ম আর আনসিবলের ফিলোসফিক্যাল কিছু ডিফারেন্স, ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্সের কারণে একটা একটা সাবস্টিটিউট না, বরং দুইটা একসাথে কাজ করে। মানে অ্যানসিবল আর টেরাফর্ম আমরা একসাথে ইউজ করব বা করি, রাদার দেন অ্যানসিবল ভার্সেস টেরাফর্ম। ইভেন দো আপনি যদি এখন চ্যাট জিপিটি বা কোথাও জিজ্ঞেস করেন, তখন হচ্ছে দেখবেন যে দুইটা, মানে আপনি যদি বলেন যে আমি আনসিবল দিয়ে সব কাজ করবো, আপনি করতে পারবেন। আপনি টেরাফর্ম দিয়ে সব কাজ করবেন, আপনি সব কাজ এক্স্যাক্টলি করতে পারবেন। বাট এটা ঠিক না, কারণ দুইটার স্ট্রং পয়েন্ট ডিফারেন্ট। আমি আজকে হয়তো নিটিগ্রিটি ডিটেইলে যাচ্ছি না, বাট আনসিবলে কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য আনসিবলের ভিতরে বিল্ট ইন কিছু এক্সট্রা ফিচার থাকে, যেগুলো টেরাফর্মের মধ্যে
কাইন্ড অফ মিসিং বা এত স্ট্রংলি ডিফাইন না, এতগুলো ফিচার সেট আপনার মধ্যে নেই, ভাইস ভার্সা পুরো জিনিসটা। আই থিঙ্ক আমরা এট দিস পয়েন্ট কিছু কোশ্চেন নিতে পারি। আমাদের প্রায় 32 পিপল এখনো আছে ক্লাসে। আপনার কারো যদি আচ্ছা কোনো ভাইয়া, কোশ্চেন থাকে। জি। তাহলে আমি আচ্ছা আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। পার্টিসিপেন্টস, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে কাইন্ডলি ইদার হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করে কোয়েশ্চেনটা আস্ক করবেন। আমি জানি না এখানে আজকে কেউ অ্যাডভান্স ইউজার ছিলেন কিনা। আচ্ছা, যারা একটু একটু এক্সপিরিয়েন্স তাদের কাছে হয়তো সেশনটা রিডান্ডেন্ট মনে হতে পারে, বাট এই সেশনটা বা মানে কোর্সটাই মোস্টলি ধরে নেওয়া হচ্ছে যে আপনারা ডেভঅপস এর শুরু করতে চাচ্ছেন বা মানে খুব একটা বেসিক ক্লিয়ার নাই তাদের জন্য। আপনার যদি মোটামুটি অনেক কিছু ক্লিয়ার করা থাকে সেক্ষেত্রে আহ, কিছু সার্টেন স্ট্যাম্প আছে, ওগুলোতে আপনি স্কিপ করে হচ্ছে পুরো জিনিসটা হয়তো ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, মাহতাব হ্যাঁ কামাল ভাই। জি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমাদের এই কোর্সে কি এডব্লিউএস এর মানে স্কেলিং বা মানে লোড ব্যালেন্সিং এই জিনিসগুলো কি দেখানো হবে? জি জি, আপনাদের হচ্ছে এডব্লিউএস এর টুল গুলো দেখানো হবে, কুবারনেটিস দিয়েও স্কেলিংটা দেখানো হবে, লোড ব্যালেন্সিং দেখানো হবে, এডব্লিউএস দিয়েও লোড ব্যালেন্সিং দেখা হবে, এবং এডব্লিউএস ছাড়াও মানে স্কেল কিভাবে করবেন ওটাও দেখানো হবে। মানে জাস্ট র ভিএম দিয়ে, কারণ সবাই তো এডব্লিউএস ইউজ করবে না, সো র ভিএম দিয়েও হবে, এডব্লিউএস দিয়ে হবে, কুবারনেটিস দিয়েও হবে, যেটা সবার লাস্টের দিকে গেলে কুবারনেটিস পার্টটুকু দেখানো হয়। আর এই কোর্সটা কয়টা থেকে কয়টা মানে কিবার মানে ইয়ে হবে আর কি? আচ্ছা, এটা ব্যাচ 4 আই থিঙ্ক সানডে, মানডে আর ওয়েনসডে। টাইমটা ইদার 9 or 9:30, আমি এখনো 100% শিওর না, এটা আইসি থেকে আই থিঙ্ক বেটার ক্লিয়ার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আহ, আর যদি কারো কোশ্চেন না থাকে আমরা সেশন শেষ করে দিব। তারপর যদি কোনো নট জাস্ট আইএসসি রিলেটেড, ইনফ্রা রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে আপনি এখানে করতে পারেন। লার্নার্স, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কাইন্ডলি কোয়েশ্চেন গুলো আস্ক করে ফেলি। আমাদের সময় স্বল্পতার কারণে কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হচ্ছে, তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা এখনই করে ফেলেন। আর হ্যাঁ, আতিক ভাই। আতিক, জি, আপনি আতিক। কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। হ্যালো, জি আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যায়। জি ভাই, আমি আপনার এই কোর্স মডিউলটা কিছু দেখলাম। সেক্ষেত্রে এখানে আপনার যে জিনিসগুলো কভার করবেন সেক্ষেত্রে হচ্ছে এডব্লিউএস জিসিপি বা ডকার কুবারনেটিস। এখন স্টুডেন্ট হিসেবে আমি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের এই যে এডব্লিউএস বা জিসিপির অ্যাক্সেস গুলো পাবো কিনা, বা এটা জি, কতদিনের জন্য পাবো? আপনার কোর্স চলাকালীন অবস্থা আপনার যখন যখন যতটুকুতে এডব্লিউএস এর অ্যাক্সেস দেওয়া দরকার, কারেন্টলি শুধু এডব্লিউএস এর অ্যাক্সেসটাই দেওয়া হয়। যতটুকু দরকার ততটুকুর জন্য আপনাকে এডব্লিউএস এর অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হয়। একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে হচ্ছে আপনাকে পারমিশন অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। যত এটা যত কতদিনের জন্য? এটা হচ্ছে যতদিন কোর্স মডিউলটা মানে স্পেসিফিক মডিউল যত সময় লাগে, ততক্ষণ আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দেওয়া হবে। সো ওগুলো কমপ্লিট করার জন্য আপনাকে গুড এনাফ টাইম দেওয়া হয়, তাড়াহুড়া করে রিভোক করা হয় না। আচ্ছা, আর কিছু জিনিস জানার আছে। সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ইনফ্রা আছে সেখানে হচ্ছে লিনাক্সের ভার্চুয়ালাইজেশন ইউজ হয়, ধরেন কেভিএম বা প্রসমাক্স জি আর জি। হচ্ছে আপনার ভিএমআর ইএসএক্সআই। সেই ক্ষেত্রে আমার এই ডেভঅপস এর কোর্সটা বা ওখানে আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো বা কতটুকু ওখানে আমার জন্য এটা? অ্যাকচুয়ালি ভাই, মানে আপনার ভিএমওয়্যার বা কেভিএম দিয়ে যদি আপনার ইনফ্রা মানে রেডি করা থাকে, আমাদের জন্য কাইন্ড অফ জিনিসটা ম্যাটার করে না। কারণ হচ্ছে মানে আপনি হয়তো ভিএমওয়্যার দিয়ে সার্ভারটা ম্যানেজ হচ্ছে, এডব্লিউএস এ হয়তো জাস্ট কিছু ক্লিক দিয়ে পুরো জিনিসটা ম্যানেজ হচ্ছে, বাট ফিলোসফি কিন্তু সেমই থাকে, হয়তো কমান্ড গুলো চেঞ্জ হবে, বাট ডেভঅপস এর বা ইনফ্রা ফিলোসফি গুলো কিন্তু আপনার জন্য সেম। এটা এডব্লিউএস এর জন্য যেমন আপনার লোকাল আমার বাসার সার্ভারের জন্য সেম। সো মানে ডেভঅপস কিন্তু মোর অফ
কি বলে, আপনি দেখবেন অনেক জায়গায় সবখানেই অ্যাড সবখানেই বলবে যেটা একটা প্র্যাকটিস, এটা মানে স্পেসিফিক কিছু না, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, যে এটা আপনার ফিলোসফিটা আপনাকে বেসিকলি ইম্পর্টেন্ট রাদার দেন এটা কি আপনি কেভিএম দিয়ে হচ্ছে নাকি এটা জিসিপি এর সার্ভার দিয়ে হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। না, আমার এখানে এক্সিস্টিং এগুলো আছে কেভিএম বা ভিএমএস, কিন্তু আমি আসলে ডিপলি জানার জন্য আপনাদের এডব্লিউ জিসিপি বা এই যে এগুলো আছে এগুলো নিয়ে একটু কাজ করতে আগ্রহী। যে আপনার দুইটাই জানতে হবে আসলে, মানে আমি যদি বলি যে শুধু আমি এডব্লিউএস দিয়ে স্কেল করতে জানি তাহলে হবে না, আবার আমি শুধু হচ্ছে লিনাক্স সার্ভার র স্কেল করতে জানি তাও তো হচ্ছে না, আমার দুইটাই আমি- জানতে হবে। সো ইনিশিয়ালি আপনাদেরকে শুধু র ভিএম দিয়ে জিনিসগুলো দেখানো হয়, তারপর আস্তে আস্তে এডব্লিউএস ইন্ট্রোডিউস করা হয়, কারণ ফান্ডামেন্টালস তো সেম সবখানে। আচ্ছা, ঠিক আছে। আর মনে হয় কোশ্চেন নাই, তাহলে আমরা মনে হয় সেশন শেষ করে দিতে পারি। আচ্ছা, আমি একটা কোশ্চেন, আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ, জি জি সেশনের জন্য। আচ্ছা, ইয়েতে আপনি একটু ক্যাশ রিলেটেড বলবেন, মানে ডেভঅপস এ আসলে কি যেটা ক্যাশ ক্যাশ রিলেটেড যেসব অপটিমাইজেশন করা হয় আর কি, যখন মানে স্কেল করা হয়, এটা কি মানে এটা এটা তো নিশ্চয়ই অ্যাপ্লিকেশন লেভেল, অ্যাপ্লিকেশনের সাথে কোনো ধরনের যোগসাজশ ছাড়াই করা যায়, এরকম কি নাকি না অ্যাপ্লিকেশন নিয়ে আহ integrate? ক্যাশ নিয়ে আমাদের কিছু তো কাজ করতে হবে, যেমন হয়তো ক্যাশ সার্ভারটা আমি হয়তো আপডেট করতেছি, রাইট? সো সেক্ষেত্রে তো আমার এন্ডে যে ডেভঅপস টিম কিভাবে এটা স্কেল করবে, মানে ক্যাশ ইনভ্যালিডেট না করে, সো ওইটা তো অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা তাদের মাথা ব্যথা না, বাট অ্যাপ্লিকেশনে কি কি ফিচারে ক্যাশ ইউজ করবে এটা তো তারা ডিসাইড করতেছে। আমার কাজ হচ্ছে কি এটা প্রভিশন করা, এটা যদি স্কেল করতে হয় স্কেল করা, বা ডাউন স্কেল করতে হয় ডাউন স্কেল করা, বা নতুন ক্যাশ মানে ডিস্ট্রিবিউট করা জিনিসটা, যে মাল্টিপল ক্যাশ একটা ডাউন হয়ে গেলে ক্যাশ তো ডাউন হয় না, ক্যাশ দেখে অনেক সময় ওভারলোড হয়ে যায়, ও আউট অফ মেমোরি হয়ে যায় ক্যাশে, তো তখন হচ্ছে যাতে এটা ফল্ট টলারেন্ট থাকে এই জিনিসগুলো আমার হচ্ছে হ্যান্ডেল করতে হয়, যে যাতে ডেটা লস না হয়। হুম। আচ্ছা, ক্যাশ যখন আসে তখন মানে কথায় কথায় একটা অ্যাপ্লিকেশন তো তার ডাটাবেজ ডাটা নিয়ে তারপর হচ্ছে যে ইউজার এন্ডে হচ্ছে যে হাজির হয়। তো সেই ক্ষেত্রে আহ মানে নতুন ক্যাশের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা কিভাবে আইডেন্টিফাই করা হয় বা সমাধান করা হয়, যে ক্যাশ যদি এরকম হয় যে ডাটা শুদ্ধ ক্যাশ হইতেছে কিন্তু এর মধ্যে তো নতুন ডাটা আসতে পারে, তো সে পার্থক্য করে কি হবে, যে আমি ক্যাশ থেকে দেখাবো নাকি নতুন ও ডাটা না, দেখাবো নাকি এ- এ- এটা তো আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ডেই কনফিগার করে দেওয়া হবে যে সে ক্যাশটা কতক্ষণ পর পর আপডেট হবে। সো ডেটাবেজে যদি নতুন ডেটা চলে আসে এন্ড ক্যাশটা যদি হচ্ছে আপডেট না হয় তখন সে ইউজার পুরান ডেটা পাচ্ছে, আপডেটেড ডেটা পাচ্ছে। হয়তো ক্যাশ আপডেটের লজিকটা অ্যাপ্লিকেশনে এন্ডেই কনফিগার করে দেওয়া হবে যে নতুন ডেটা আসার সাথে সাথে ক্যাশ ইনভ্যালিডেট করে দাও, করে নতুন ক্যাশ আপডেট করো, অর গ্রেস পিরিয়ড থেকে অনেক সময় যে 300 সেকেন্ডের মধ্যে ক্যাশটা আপডেট হবে। সো এটা অ্যাপ্লিকেশন এন্ডে অ্যাপ্লিকেশনের সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে ক্যাশ আপডেট মেকানিজমটা ইমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি রেডিস নিয়ে কাজ করেছিলাম, রেডিসে তো আসলে কিউ ম্যানেজমেন্ট করা হয়, তো রেডিস কি শুধুমাত্র ধরেন অনেকগুলো প্রসেস আছে, তো সে কিউতে নিয়ে নিয়ে একটার পর একটা ধীরে ধীরে পরে আহ ইয়ে করলো, সমাধান করলো, তো রেডিসের কি আর কোনো ব্যবহার আছে মানে এই হ্যাঁ, ধরনের মানে ব্যবহার করা রেডিসে যায়? আপনি যেটা করতেছেন কিউ ইউজ করতেছেন, হ্যাঁ এটা একটা ইউজ কেস রেডিসের, বাট রেডিসের প্রাইমারি ইউজ কেস তো হচ্ছে ক্যাশিং করা, যে ও অফ ওয়ানে অলমোস্ট রিয়েল টাইমে হচ্ছে সে এটা রিটার্ন করে, যেটা অনেক ফাস্টার মানে আপনার ডেটাবেস রিড থেকে। সো এটা একটা ফিচার যে মানে আপনি ডেটাবেজের থেকে ডেটা না নিয়ে আপনি হচ্ছে ক্যাশ সার্ভার থেকে হচ্ছে ডেটাটা রিটার্ন করে দিচ্ছেন, এটা একটা। আরেকটা যেটা আপনি বলেন যে কিউ ইউজ করে, এটা কিন্তু হ্যাঁ, এটা একটা স্মার্ট ওয়েতে হচ্ছে অনেকেই রেডিস এর থ্রুতে হচ্ছে কিউ ইমপ্লিমেন্ট করে, কারণ কিউ গুলো সিমিলার কাজ করে, বাট রেডিস এর কিউ ইমপ্লিমেন্ট করলে কিছুটা চ্যালেঞ্জেস থাকে আপনার হচ্ছে, মানে ডেডিকেটেড মানে RabbitMQ এর মতো কিছু টুল আছে যারা হচ্ছে ডেডিকেটেড কিউর জন্য বানানো হয়েছে, বাট সিম্পলিফাইড কিউ কিন্তু রেডিসেও হচ্ছে কাজ করে। বাট অনেক সময় দেখা যায় যে রেডিসে যদি আপনার ওভারলোড হয়ে যাচ্ছে কিউ, তখন হয়তো ডেটা লস, আপনি যদি হ্যান্ডেল না করেন ডেটা লস হওয়ার চান্স থাকে, যেটা আপনার হ্যাঁ হ্যাঁ, আজীবন ডেডিকেটেড। কিন্তু থাকে সেটা। হ্যাঁ, সো যেগুলো আপনার ডেডিকেটেড কিউ ম্যানেজমেন্ট টুল, ওগুলোতে হচ্ছে আপনার এগুলো হ্যান্ডেল করা থাকে, যে কোনো কারণে যদি ওভারলোড হয় সে ব্যাকআপ ট্যাকআপ শার্ডিং, ডিফারেন্ট মেকানিজম এক এক টুলের, ওরা হচ্ছে ওগুলো ভাবে হ্যান্ডেল করে আর কি।
আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর টেরাফর্ম যখন আমরা ইউজ করতেছি, এটা কি এডাব্লিউএস এর সাথে কাজ করে নাকি করে না? করে। এটা এখন মোটামুটি এখন সব ক্লাউড প্রোভাইডারের সাথেই কাজ করে, এডাব্লিউএস, জিসিপি। যেটা বললাম যে নট জাস্ট ক্লাউড প্রোভাইডার, আপনি হচ্ছে ক্লাউডের প্রোভাইডারের বাইরেও ডেটাবেস সার্ভিস যারা দেয় অনেকেই কিন্তু টেরাফর্ম এখন সাপোর্ট করে। এখন টেরাফর্ম সাপোর্ট না করলে আপনার এন্টারপ্রাইজে অনেকেই অ্যাডপ্ট করবে না। যেমন আমরা যারা টেরাফর্ম মানে আইএসি হেভিলি ফলো করি, একটা টুল আসলো, এটা যদি টেরাফর্ম বা আইএসি সাপোর্ট না করে আমরা কিন্তু ইউজ করব না, কারণ আমাদের মানে ইনফ্রার সাথে যাচ্ছে না পুরো জিনিসটা। তো এখন মোটামুটি সব ক্লাউড সব টুলিং আসলে ওটা টেরাফর্মে কম্পেটেবিলিটি চলে আসে, দিয়ে দেয় ওরাই। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এটা যথেষ্ট পরিমাণে আচ্ছা ইয়ে হয়, মানে সাপোর্ট গুলো মেনটেন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি মানে টেরাফর্মের কাজগুলোর মানে আওতার মধ্যে কি ইয়ে পড়ে, যে ধরেন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা, বা ধরেন কোনো একটা হ্যাঁ, এসএমটিপি আপনি ক্রিডেনশিয়াল হ্যাঁ ক্রিয়েট করা? টেরাফর্ম দিয়ে আপনি সিকিউরিটি গ্রুপ ম্যানেজ করবেন, রাইট? মানে সিকিউরিটি গ্রুপ, সাবনেট, ভিপিসি সবই ম্যানেজ করবেন টেরাফর্ম দিয়ে। আর ডেফিনেশন গুলো লেখে কোথায় আসলে? এটা কোনো কোনো ইয়েতে এর ওয়াইএমএল একটা ফাইলের ফাইল মধ্যে থাকে, লিখছে? হ্যাঁ আপনি ওয়াইএমএল ফাইলও লিখতে পারেন, অর ডট ওই যে টিএফ ফাইল থাকে, কিছু ডট টিএফ ফাইলও লিখতে পারেন। এটা আপনার উপরে ইচ্ছা যে আপনি কিভাবে লিখবেন। সো ওয়াইএমএল এ লিখলে যেটা একটু বুঝতে ইজি হয়, আমাদের জন্য হিউম্যান রিডেবল হয়। আর ওদের ফাইলটাতে টি ডট টিএফ, আমাদের মধ্যে তো মানে ওয়াইএমএল এর মধ্যে তো ক্লিন না, বাট আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে লিখতেছেন। আচ্ছা, আর আপনি আপনার আর ইয়েতে সেশন থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনার টেরাফর্ম আর অ্যানসিবল মানে এটা কি একটা একটা সম্পূরক নাকি মানে কম্পিটিটর? না, কম্পিটিটর না, দুইটা একসাথে ইউজ করতে হয়। দুইটা একসাথে ইউজ করলে আপনি অল্টারনেটিভ না? বেস্ট আইএস না অল্টারনেটিভ, দুইটা একসাথে ইউজ করে আপনি দুইটার বেস্ট অফ বোথ নিয়ে আপনি হচ্ছে মানে ম্যাক্সিমাম আউটপুটটা এনশিওর করতে পারবেন আর কি। আর এডাব্লিউএস এর জন্য যেটা বললেন ক্লাউড ফরমেশন, তাই না নাকি? না, আপনি এডব্লিউএস এ ক্লাউড ফরমেশন ইউজ করতে হবে তাও না, যেমন আপনি টেরাফর্ম দিয়ে এডব্লিউএস টা ম্যানেজ করতে পারেন। কিন্তু ক্লাউড ফরমেশনের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটা দিয়ে শুধু এডব্লিউএস এর জিনিসপত্র আপনি ম্যানেজ করতে পারবেন। কোনো কারণে যদি আপনার আলি ক্লাউডে কি যেটা লঞ্চ করতে হয়, তখন আপনি ক্লাউড ফরমেশন দিয়ে করতে পারবেন না, তখন আপনার হচ্ছে টেরাফর্ম টাইপের টুলে যেতে হবে। সেই জন্য অনেকেই হয়তো ক্লাউড ফরমেশন ইউজ করবেন না, কারণ একটা ভেন্ডর লকিং থাকে যে আমি এডব্লিউএস এর বাইরে যেতে পারতেছি না, গেলে আমার সবকিছু আমার নতুন করে হ্যান্ডেল করা লাগতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে টেরাফর্মে হচ্ছে যে ভেন্ডর সুইচ করার স্বাধীনতা থাকে। নট জাস্ট টেরাফর্ম, পুলুমি, টেরাফর্ম, ওপেন টোফু, সবগুলোতে আরো অনেকগুলো আছে, সবাই মোটামুটি সাপোর্ট করে। মাল্টি ক্লাউড, মাল্টি ভেন্ডার, অনেকগুলো ভেন্ডার থাকে। আর এমনিতে সেশনের আপনার ট্রেনিং এর সময় যেটা বললেন যে ভার্চুয়াল ট্রেনিং পারপাস ডিরেক্ট প্ল্যাটফর্ম ইউজ না করে ভিএম ভার্চুয়াল মেশিনে দেখানো, এইটা আসলে কি আসলে, মানে এটা কি আলাদা করে কোনো আর মানে এটা আমি কখনো আসলে ওইভাবে করা হয়নি। মানে লোকাল ভার্চুয়াল মেশিন মানে কি ডকারে যেটা আমরা করি সেরকম কিছু নাকি? বেসিক্যালি কি ওইটাতে ডেপ্লয়মেন্ট কোনো কি টুকু? সফটওয়্যার না, হ্যাঁ, যেটা ট্রেনিং আমাদের পারপাস ডকারে যখন ডকারে যাওয়ার আগে আমাদের হচ্ছে ইনিশিয়ালি মানে মডিউলে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে যে ভিএম যেগুলো থাকে, ইসি2 মেশিনের মতো যেসব ভিএম, ওই ভিএম গুলোতে ডেপ্লয়মেন্ট না, ভিএম গুলোতে হচ্ছে কনফিগারেশন, লিনাক্স ম্যানেজমেন্ট যেগুলো দেখানো হয়। তারপর ডকার দেখানো হয়। ডকারের পরে ডকার দিয়ে আপনি কিভাবে এসব লিনাক্স সার্ভার গুলোতে হচ্ছে ডেপ্লয়মেন্ট করবেন বা কনফিগার করবেন, এই জিনিসগুলো কভার করা হয়। দেন এটুকু ক্লিয়ার হওয়ার পরে দেন হচ্ছে কুবারনেটিস ইন্ট্রোডিউস করা হয়। কুবারনেটিস ইউজ করে কিভাবে আপনার ডকার কন্টেনার গুলো ডিফারেন্ট ক্লাস্টারে বা ডিফারেন্ট ক্লাউডে ডিপ্লয় করবেন। দেন হচ্ছে আমরা চেষ্টা করি এডাব্লিউএস এর স্পেসিফিক কিছু টুলিং যেগুলো শুধু এডাব্লিউএস ই দেয়। এখন ফর নাও আমরা শুধু এডাব্লিউএস টাই সাপোর্ট করতেছি। এডাব্লিউএস এর অনেক রকমের টুল আছে, যেমন কাইনেসিস, এটা এডাব্লিউএস স্পেসিফিক একটা টুল, ল্যামডা এডাব্লিউএস স্পেসিফিক একটা টুল। তো এই টাইপের টুল গুলো দিয়ে আমরা একটু মানে একটু পরিচিত হওয়া যায় যে কিন্তু মানে মেজরিটি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তো অ্যাক্রস সব ভেন্ডর সেমই থাকে। শুধু এডাব্লিউএস এর কিছু এক্সট্রা ফিচার হচ্ছে আমরা একটু ডিসকাস করি, এতে এটা খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা। বা তার মানে এই ভিএম এ ডেপ্লয় করা যায়, মানে যেটা রিমোটে ডেপ্লয় করার মতো হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ভিএম যে কোনো ভিএম আপনি, আমি তো যেমন লোকালি যে বললাম ক্লাউড ভেন্ডর কারো থেকে ভিএম নিয়ে রাখি, নিয়ে মাঝে মাঝে ওখানে আমার টেস্ট করা লাগলে, কারণ চিপ অনেক, 600-700 টাকায় পাওয়া যায়। সো আমি নিয়ে ওখানে ডিপ্লয় করে দিই, সো ওগুলো সবই কভার করা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দুই একটা নাম বলবেন যেটা ধরেন আমি হয়তো সার্চ করে ডাউনলোড করে সেটা নিজে করতে পারি, ভিএম
কোন ধরনের ভিএম, যেটা যাদের হচ্ছে যে আপনার ইয়ে বেশি ফিচার অনেক ভালো হবে বেশি। কি ডিজে করতে চাচ্ছেন? ভিএম মানে ভিএম মানে কোন একটা ভিএম রান মানে করে, ভিএম হ্যাঁ, চালন আপনি করবে। আপনার আপনার যদি লিনাক্স থাকে তাহলে আপনি ওই যে কেভিএম, একটু আগে একজন ভাই বললাম, আমি যেমন কেভিএম ইউজ করি, কেভিএম দিয়ে আপনি হচ্ছে ভিএম লঞ্চ করতে পারেন। আর উইন্ডোজে থাকলে তো ওই যে ভার্চুয়াল বক্স, ওরাকলের ভার্চুয়াল বক্স এগুলো তো আছেই, ওগুলো দিয়ে হচ্ছে আপনি ভিএম লঞ্চ করতে পারেন লোকালি টেস্ট করার জন্য। ম্যাকের জন্য ম্যাকের জন্য ম্যাকের জন্য তো ওরাকল ভার্চুয়াল বক্স সাপোর্ট করে, ভিএমওয়্যার এরও মনে হয় আছে, এগুলো সাপোর্ট করে ম্যাকের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভার্চুয়াল বক্স দিয়ে সেটা করা যায়, তাই তো? জি জি ওরাকল জি জি ভার্চুয়াল করা বক্স যায়, যেটা। জি জি আচ্ছা করা আচ্ছা, যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা সেশনটা তাহলে আজকে এখানে শেষ করে দিই। জি থ্যাংক জি। ইউ। হ্যালো এভরিওয়ান, আমি যদি একটু অ্যাড করি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে, আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আই থিঙ্ক আমরা একদম এন্ডের দিকে। আমাদের ডেভঅপস এর ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে এই মাস থেকেই। আপনারা হচ্ছে 200+ প্রি রেকর্ডেড ভিডিও, 50+ এর লাইভ ক্লাসেস, 24+ প্রজেক্ট ডেজ এবং সাপোর্ট সেশনও পাচ্ছেন। সাপোর্ট সেশন গুলোতে আপনারা আপনাদের কোনো প্রবলেম ফেস করলে নিয়ে কথা বলতে পারবেন। তাছাড়া আপনাদের মক ইন্টারভিউর জন্য এক সেশন নেওয়া হবে এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটা আপনাদের পোর্টফোলিও বিল্ড আপেও সাহায্য করবে। তাছাড়াও আপনি যদি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আরো জানতে চান, এখানে পল্লব ভাইয়ার কিছুক্ষণ আগে তিনি কথা বলেছিলেন, তার নাম্বারটা আমি ড্রপ করে দিয়েছি, কাইন্ডলি ওনার সাথেও যোগাযোগ করবেন। আমাদের ক্লাসেস গুলো এই মাসের শেষের দিকে শুরু হবে এবং তার আগে থেকেই সাপোর্ট সেশন গুলো স্টার্ট হয়ে যাবে। আপনারা যদি কোর্সটা আগে থেকে পারচেজ করেন, তাহলে আপনার প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো থেকে আপনাদের কোনো সমস্যা হলে সাপোর্ট সেশন গুলোতে জয়েন হতে পারবেন। এবং তাছাড়াও আমি আপনাদের জন্য আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য বা রিসোর্সেস এর জন্য একটা লিংক দিয়ে দিয়েছি। লিংকটা ফিল আপ করলে আপনাদের কাছে একটা মেল চলে যাবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু রাতুল ভাইয়া, যিনি একদম এত ইনসাইটফুল মানে ইন ডেপথ একটা সেশন নিয়েছেন। এবং আই হোপ আমাদের লার্নার্স এর অনেক কোয়েশ্চেন থাকলে ওটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আপনার সাথে আরো কথা হবে এবং দেখা হবে আমাদের ইদার নেক্সট ওয়েবিনারে, অথবা যদি ক্যারিয়ার পাথে তাহলে ক্যারিয়ার পাথে। থ্যাংক ইউ এগেন, স্পেশাল থ্যাঙ্কস টু রাতুল ভাইয়া। আমাদের এত বিজি ডের পরেও আপনি আমাদের সাথে এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, এতটুকুই। ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।